ভেসে আসে। হ্যাঁ মেয়ে, শাড়ি খোল। শাড়ি খুলতে কেন বলছেন? কারণ শাড়ি খুলে দেখবো আমি কি দেখবেন? তোর গোপন সবকিছু। ছি, আপনি এতটা অসভ্য। সায়ান এবার হাসতে থাকে, আবার বলতে শুরু করে। অসভ্য না হলে আমার বংশধর আসবে কি করে? বিয়ের আসরটা অদ্ভুত রকম নীরব। ঢাক ঢোল নেই, আনন্দ নেই, শুধু চাপা গুঞ্জন। বিয়ের মঞ্চে বসে আছে সায়ান, চোখে একরাশ বিরক্তি আর উদাসীনতা। সাদা পাঞ্জাবির বোতাম খোলা, চোখে কড়া দৃষ্টি, যেন পুরো পৃথিবীকে পাত্তাই দেয় না। আজকের বিয়েটা আসলে সায়ানের হওয়ার কথা ছিল না। এই বিয়ের আসরে বসার কথা ছিল সায়ানের বড় ভাইয়ের। কিন্তু বিয়ের ঠিক কয়েক ঘন্টা আগে সেই ভাই হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না কোথায় গেছে। চারিদিকে অপমান, লজ্জার বিশৃঙ্খলা। কনের বাড়িতে কান্না শুরু হয়ে যায়, কারণ মেয়েটা বেলি আর কেউ না, সায়ানের নিজের চাচার মেয়ে। এই অপমানের মধ্যে সায়ানের মা কাঁদতে কাঁদতে সায়ানের সামনে দাঁড়ায়। সায়ান, তুই বিয়ে না করলে আজ মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। সায়ান ঠোঁট বাঁকায়, চোখে বিরক্তি। সায়ান এমন ছেলে না যে কারো কথা সহজে শোনে। গোয়ার রাগী, অসভ্য, ঠিক যেন আগুন, যা শিরায় শিরায় বিদ্রোহ। তবুও মায়ের কান্না সহ্য করতে পারে না সায়ান। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সায়ান শুধু একটা কথাই বলে, ঠিক আছে, বিয়ে করব। কথাটা যেন বজ্রপাতের মতন পড়ে। কিন্তু সমস্যা এখানেই শেষ না, কারণ বেলির বাবা অর্থাৎ সায়ানের চাচা এই বিয়ে কোনোভাবেই মানতে চায় না। চাচার আগে চিৎকার করে ওঠে, আমার মেয়েকে আমি এই উচ্ছেনে যাওয়া ছেলের হাতে দিব না। সবাই জানে সায়ান কেমন, বখাটে স্বভাব, ভয়ঙ্কর রাগ, কারো কথা শোনে না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেলির বাবাকে রাজি হতে হয়। আত্মীয় স্বজন সবাই বোঝান ওনাকে। কিছুক্ষণের মধ্যেই কাজী বিয়ে পড়ায়। আর ঠিক তখনই প্রথমবারের মতন সায়ানের চোখ পড়ে বেলির ওপর। লাল বেনারসিতে মোড়া ছোট্ট মুখটা কান্নায় ভেজা, চোখ দুটো ভয়ে কাঁপছে। সায়ান ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টানে। সে মনে মনে ভাবে, এই মেয়েটা এখন থেকে আমার। আর বেলি তখনও জানে না কেমন এক ঝড়ের মধ্যে পা রাখতে যাচ্ছে। বাসর ঘরে জানলা দিয়ে আসা চাঁদের আলোটা বেলির কাঁপা কাঁপা মুখশ্রীর ওপর পড়ছে। সায়ানের বাঁকা হাসি আর তপ্ত কণ্ঠস্বর তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বেলি দুহাটে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে ভেজা চোখে তাকালো। সায়ান এক পা এগিয়ে এসে বেলির খুব কাছে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া বেলির ওপর পড়ে তাকে যেন আরো অসহায় করে তুলল। সায়ান নিচু স্বরে আবার বলল, চুপ করে আছিস কেন? এই যে বিয়েটা হলো তোর বাবার অমতে আর আমার অনিচ্ছায়, এর সত্য তুলতে হবে, তাই না? আপনি এমন কেন করছেন? আমি তো কোনো দোষ করিনি। সায়ান বেলির চিরকুটটা আলতো করে উঠিয়ে ধরল। তার আঙুলের স্পর্শে বেলি শিউরে উঠল। সায়ান এবার গম্ভীর গলায় বলল, দোষ করিস নি, কিন্তু তুই এখন আমার সম্পত্তির অংশ। আর আমার সম্পত্তিতে কি কি লুকানো আছে সেটা জানার অধিকার তো আমার আছে। তোর এই লজ্জার আড়ালে কতটুকু ভয় আর কতটুকু ঘৃণা লুকিয়ে রেখেছিস, আজ সব বের করে আনবো। বেলি বুঝতে পারল সায়ান আসলে তাকে শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবে ভেঙে চুরমার করতে চাইছে। তার অসভ্যতা আসলে তার ভেতরে জমে থাকা জেদ আর অপমানের বহিঃপ্রকাশ। হঠাৎ সায়ান তার পকেট থেকে একটা ছোট মখমলের বাক্স বের করলো। সেটা বেলির কোলের উপর ছুড়ে দিয়ে বলল, খোল এটা। এটা তোর গোপন জিনিস নয়, এটা আমার দেওয়া প্রথম উপহার। শাড়ি খোলার কথা বলেছি কারণ এই গয়নাগুলো পড়তে হলে তোকে সহজ হতে হবে। এতটা জড়সড় হয়ে থাকলে আমি তোকে সাজাবো কি করে? বেলি অবাক হয়ে বাক্সের দিকে তাকালো। সায়ানের রাগী চোখের আড়ালে কি তবে অন্য কোনো মানুষ আছে, নাকি এটা কোনো নতুন খেলার শুরু? সায়ান আবার সেই বাঁকা হাসি দিয়ে বলল, ভয় পাস না, বাঘে ধরলে একবারে খায়, আর সায়ন ধরলে তিলে তিলে মারে। হ্যাঁ, রাতটা তো কেবল চড়বো। বেলি কাঁপা কাঁপা হাতে মখমলের বাক্সটা খুলল। ভেতরে হীরের একটা সূক্ষ্ম নেকলেস জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঝিকমিকি করে উঠল। সায়ান বেলির খুব কাছে বসে পড়ল। তার শরীরের নিঃশ্বাস বেলির ঘাড়ের কাছে অনুভূত হচ্ছে। সায়ান ফিসফিস করে বলল, কি হলো, পছন্দ হয়নি? খুব সুন্দর, কিন্তু আপনি তো একটু আগে বলেছিলেন। বলছিলাম তোর গোপন সবকিছু দেখবো। তোর চোখের এই ভয়টা আমি দেখতে চাইছিলাম। তুই আমাকে বখাটে ভাবিস, অসভ্য ভাবিস, তাতে আমার কিছু যায় আসে না।
বেলি অবাক হয়ে তাকায়। সায়ানের রুক্ষ কথার আড়ালে যে গভীর পর্যবেক্ষণ শক্তি লুকিয়ে আছে তা সে আগে বুঝতে পারেনি। সায়ান নেকলেসটা নিজের হাতে তুলে নিল। ঘুরে বস। বেলি বাধ্য মেয়ের মতন ঘুরে বসল। সায়ানের ঠান্ডা হাতে স্পর্শ পিঠে লাগছে। বেলি শিউরে ওঠে। নেকলেসটা পরিয়ে দিয়ে সায়ান তার কানের কাছে মুখ নিয়ে এলো। সায়ান উঠে দাঁড়ায়। জানালার পর্দাটা টেনে দিয়ে সে সোফার দিকে এগিয়ে গেল। বেলি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি ওখানে শুবেন? সায়ান একটা বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ে। হাত ঘড়িটা খুলতে খুলতে বলল, কেন? পাশে শোয়ার খুব শখ? আমি আগেই বলেছি আমি অসভ্য। পাশে শুলে কিন্তু আর কথা দিয়ে সামলাবো না। বেলি দ্রুত মুখ ফিরিয়ে নিল। তার বুকটা ধরফর করেছে। সায়ান লোকটা আসলেই একটা ঝড়। কখনো তপ্ত রোদের মতো পুড়িয়ে দেয়, আবার কখনো দমকা হাওয়ার মতন সব এলোমেলো করে দেয়। সকালে রোদ বেলির চোখে পড়তেই তার ঘুম ভেঙে গেল। ধরপড় করে উঠে বসতেই কাল রাতের সব স্মৃতি মাথার উপর আছড়ে পড়ল। ঘরের এক কোণে সোফায় সায়ান নেই, চাদরটা অগোছালো হয়ে পড়ে আছে। বেলি আয়নার দিকে তাকিয়ে দেখল গলার হীরের নেকলেসটা এখনো চিকচিক করছে। নিজের অগোছালো শাড়ি আর চুলে হাত বুলিয়ে বেলি দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই দরজা খুলে সায়ান ভেতরে ঢুকলো। পরনে কালো টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এখনো এলোমেলো, হাতে এক মগ ধোয়া ওঠা কফি। সায়ান বেলিকে দেখে এক মুহূর্ত থামলো, তারপর বাঁকা হেসে বলল, ঘুম ভাঙলো মহারানীর? বেলি মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। সায়ান কফিতে একটা চুমুক দিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সায়ানের হাতে ধরা কফির মগ থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে মগটায় একটা শব্দ করে চুমুক দিল। তারপর বেলিকে আপাতমস্তক একবার দেখে নিয়ে বাঁকা হাসল। সায়ান বেলিকে উদ্দেশ্য করে বলল, কিরে, এইভাবে সং সেজে বসে আছিস কেন? আপনি সকালে উঠে এমন শুরু করলেন কেন? শুরু তো কেবল করলাম। সায়ান কফির মগটা বেলির নাকের সামনে ধরল। কফির কড়া গন্ধে বেলির নাক কুঁচকে এলো। সায়ান সেটা দেখে মজা পেয়ে আরো কাছে এগিয়ে এলো। আপনি কি সবসময় এইভাবে কথা বলেন? মানুষের সাথে ভালো ব্যবহার করা কি আপনার ডিকশনারিতে নেই? ভালো ব্যবহার? ওটা তো ভালো ছেলেদের জন্য। আমি তো তোর ভাষা অসভ্য, আর অসভ্যদের কাজই হলো জানানো। হঠাৎই কফির মগটা টি টেবিলের ওপর রেখে বেলির আরো কাছে ঝুঁকে এলো। বেলির গলার নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়িয়ে দিয়ে বলল, নেকলেসটা তো বেশ মানিয়েছে, কিন্তু তোর মুখটা বড্ড ফ্যাকাশে। কাল রাতে কি ঠিকমতো ঘুম হয়নি? আমার সাথে এক রুম থেকে আপনি আপনি আসলেও একটা কি বখাটে জানোয়ার? বল, বলতে থাক। তোর মুখ থেকে গালি শুনতেও বেশ লাগে, অন্তত এই কান্নাকাটির চেয়ে তো ভালো। সায়ান আবার কফির মগটা তুলে নিয়ে শেষ চুমুক দিল। তারপর বিছানার উপর ঝুঁকে পড়ে বেলির কানের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর বাবা যেন দেখে বুঝতে পারে সারা রাত তুই শুধু কাঁদিসনি। আমি চাই তিনি ভাবুক তার মেয়ে উচ্ছন্নে যাওয়া ছেলের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। এটা ওনার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে, বুঝলি? বেলি অবাক হয়ে সায়ানের চোখের দিকে তাকালো। লোকটা প্রতিটা কথায় যেমন বিচ্ছে, তেমনি প্রতিটা কাজে কেন জানি একটা অদ্ভুত রক্ষণাত্মক দেওয়াল তৈরি করে দিচ্ছে। সায়ান বেলির খুব কাছে এগিয়ে এসে নেকলেসটা আঙুল দিয়ে আলতো করে নাড়ালো। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখ, তুই শেষ পর্যন্ত আমার বউ হয়ে ঘরে বসে আছিস। তুই হয়ে গেলি আমার গলার কাটা, থুরি, গলার হার। এখন কি আর করার? কপালে যখন তুই ছিলি তখন নেকলেসটাও তোর গলা দিয়ে মানিয়ে নিতে হবে। আমি তো আর শখ করে আপনার গলায় পড়িনি। আপনার ভাই পালিয়ে গেছে বলেই তো আজ আমার এই অবস্থা। সায়ান হঠাৎই বেলি চিরকুটটা শক্ত করে ধরল। তার চোখে এখন আগুনের আভা। আমি ভেবেছিলাম রাজকন্যা বিয়ে করব, আর ভাগ্যের ফিরে পেলাম এক কান্নাকাটি করো উপদ্রব। সায়ান একটু দূরে সরে গিয়ে শীষ দিতে দিতে নিজের ফোনটা পকেট থেকে বের করলো। তবে একটা কথা মনে রাখিস, বাইরে যখন যাবি তখন যেন ওই ফ্যাকাশে মুখটা নিয়ে না যাস। মানুষ যেন ভাবে সায়ন তার বউকে রাজের হালে রেখেছে। বেলি ফুপিয়ে ওঠার আগেই সায়ান আবার ঘুরে তাকালো। কাঁদবি না একদম। সকালে উঠে এই কান্নাকাটি দৃশ্য দেখলে আমার কফিটা হজম হয় না, তাড়াতাড়ি তৈরি হয় না। আজ তোর বাবার সামনে একটা বড় ধামাকা আছে। আমি চাই তিনি দেখুন, যার হাতে তিনি মেয়ে দিতে চাননি সে ছেলেই এখন তার মেয়ের ভাগ্য বিধাতা। কথাটা বলে সায়ান দরাম করে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেল। বেলি শুধু আয়নার দিকে তাকিয়ে রইল।
হীরের নেকলেসটা ওর গলায় বড্ড ভারী লাগছে, যেন কোনো দামি শেকল দিয়ে সায়ান তাকে বেঁধে ফেলেছে। সায়ানের পুরো নাম ইয়াসিন খান সায়ান। সবাই ওকে উচ্ছন্নে যাওয়া ছেলে বলেই চেনে। বয়স যখন মাত্র 20 কি 21, সেই বয়সে এমন কোনো খারাপ কাজ নেই যা ও করেনি। 2 বার তো জেলেও খেটে এসেছে। সায়ানের কাছে নিয়ম ভাঙায় ছিল নিয়ম। স্কুলের গণ্ডি বেরোনোর আগেই তার নামে থানায় ডায়েরি হয়েছিল। পাড়ার কোনো মারপিট বা রাজনৈতিক ঝামেলা, সব জায়গাতেই সায়ানের উপস্থিতি ছিল অবধারিত। তার ডান হাতের কবজিতে একটা গভীর কাটার দাগ আছে, যা কোনো এক পুরনো গ্যাং ফাইটের স্মৃতি বহন করে। মাত্র 2 বছরের ব্যবধানে সায়ান 2 বার হাজতবাস করেছে। একবার এক প্রভাবশালী নেতার ছেলেকে মাঝ রাস্তায় পিটিয়ে আধমরা করার অপরাধে, আর দ্বিতীয়বার অবৈধ বাইক রেসিং এবং ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার দায়ে। হাজত থেকে ফেরার পর তার জেদ যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছিল। নিজের বাবা মাও তাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। বড় ভাই যখন পড়াশোনায় তুখর, তার আর আদর্শ ছেলে সায়ান তখন ছিল ঠিক তার উল্টো। বাড়ির কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হতো না, এমনকি মেহমান এলে তাকে ঘর থেকে বের হতেও নিষেধ করা হতো। তাকে সবাই অভিশাপ বলে মনে করত। সায়ান কথা কম বলে, কিন্তু তার কাজ হয় মারাত্মক। কারোর সাথে তর্কে জড়ায় না সে। মেজাজ বিগড়ালে সরাসরি আঘাত করে। তার রক্তে যেন সবসময় আগুন দৌড়ায়। কেউ তাকে অপমান করলে সে সেটা ভুলে যায় না, বরং মোক্ষম সময়ে তার দ্বিগুণ শোধ তোলে। রাত বাড়লে সায়ানের আসল রূপ বের হয়। দামি বাইক নিয়ে শহরে জনশূন্য রাস্তায় ঝড়ের গতিতে ছুটে চলা তার নেশা। মদ্যপান না করলেও তার চোখের লাল আভা আর গম্ভীর কণ্ঠস্বর মানুষকে বুঝিয়ে দেয় যে সে কতটা ভয়ঙ্কর হতে পারে। বেলি বিছানার এক কোণে কুকড়ে বসে আছে, শাড়ির আঁচলটা অবিন্যস্ত। ঠিক তখনই দরজায় খুব মৃদু একটা টোকা পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন সায়ানের মা। তার চোখে মুখে অপরাধ বোধ আর গভীর মমতা। বেলিকে ওভাবে বসে থাকতে দেখে তার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বেলির মাথায় হাত রাখলেন। বেলি ফুপিয়ে উঠে জড়িয়ে ধরল তাকে, ধরা গলায় বলল, বড় আম্মু। সায়ানের মা দীর্ঘশ্বাস ফেলে বেলির পাশে বসলেন। সায়ানের মা বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলেন। শোন বেলি, সায়ান ছোটবেলা থেকে এমন ছিল না। ও জেদি ছিল, কিন্তু ওর মনে মায়া ছিল অনেক। কিন্তু এই সমাজ আর এই বাড়ির মানুষ ওকে পদে পদে অপমান করেছে। তোর বাবা ওকে উচ্ছন্নে যাওয়া বলে তুচ্ছ তাচ্ছিল্যও করেছেন। পুলিশ ওকে বিনা দোষেও অনেকবার জেলে নিয়েছে। এই ঘৃণাগুলি ওকে এমন বানিয়ে ফেলেছে। তিনি একটু থেমে আবার বললেন, সায়ান তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই ওকে ঘৃণা করিস। ও আসলে কাউকে নিজের কাছে আসতে দিতে চায় না, আবার কেউ ওকে আঘাত করে। সায়ান তোকে ভয় দেখাচ্ছে যাতে তুই ওকে ঘৃণা করিস। ও আসলে কাউকে নিজের কাছে আসতে দিতে চায় না, আবার কেউ যদি ওকে আঘাত করে। তুই ওর চোখের দিকে তাকিয়ে দেখিস পেলি, সেখানে শুধু রাগ নেই, এক গভীর হাহাকার আছে। সায়ান এখন বেরিয়ে গেছে, ও ফিরে আসার আগে তুই একটু খেয়ে নে মা। এরপর বেলিকে ফ্রেশ হতে বলে নিচে খাবার আনতে গেল সায়ানের মা। সায়ানের মা ঘর থেকে বেরিয়ে যেতেই বেলি নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বাথরুমে গেল। মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতেই তার শরীর আর মন যেন একটু সজাগ হয়ে উঠল। লাল বেনারসিটা বদলে সে একটা সাধারণ সুতির শাড়ি পরল। বেলি ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সায়ানের বাবা গম্ভীর মুখে বসে আছেন। বেলির দিকে তাকাতে পারছে না। বড় ছেলে যা করেছে, বেলিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে তিনি। রাইসা সোফায় বসে ফোন টিপছে। বেলিকে দেখে রাইসা একটু ম্লান হাসলো। ডাইনিং টেবিলটা খাবার দিয়ে সাজানো। সায়ানের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বেলিকে দেখে মুখে হাসির রেখা টানলেন। আয় মা, এখানে বস, গরম গরম পরোটা আর ভাজি করেছি। বেলি বাধ্য মেয়ের মতন চেয়ার টেনে বসলো। ঠিক তখনই বাইরে বাইকের বিকট গর্জন শোনা গেল। সবার দৃষ্টি জানালার দিকে চলে গেল। 29 বছরের ইয়াসিন খান সায়ান তার কালো রঙের স্পোর্টস বাইক নিয়ে উঠানে এসে থামলো। গটগট করে ভেতরে ঢুকে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলো। সায়ান বেলির পাশে চেয়ারটা টেনে বসলো। সায়ানের মা এক গ্লাস জল ওর সামনে এগিয়ে দিয়ে বললেন, কোথায় গিয়েছিলে এত সকালে? সায়ান গ্লাসে একটা বড় চুমুক দিয়ে বেলির দিকে আর চোখে তাকালো। বেলির সাধারণ সাজ আর শান্ত মুখটা দেখে তার ঠোঁটের কোণে আবার সেই পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। কি রে, কান্নার উপদ্রব? তোর বড় আম্মু কি তোকে কড়া কোন ওষুধ দিয়েছে? সকালে সেই মরা ফ্যাকাশে মুখটা তো দেখছি এখন নেই। এই সায়ান, খেয়ে নে, ওকে জ্বালাচ্ছিস কেন? সায়ান একটা পরোটা ছেড়ে মুখে দিল। খানিকটা ঝুঁকে এসে বেলির প্লেটের দিকে তাকায়। বেলির খাওয়া তখনও শুরু হয়নি। সে কেবল আঙুল দিয়ে পরোটার কোণা ছিঁড়ছিল।
মহারানীর কি নিজের হাতে খেতে কষ্ট হচ্ছে নাকি খাই দেওয়ার জন্য সে নিখোঁজ রাজপুত্রের পথ চেয়ে বসে আছিস? বেলি কিছু বলে না। সায়ান জানিয়ে দেয়, আমি আজই ঢাকা চলে যাচ্ছি। এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে আমার। সায়ান ঢাকায় ফিরে যাবে। সায়ান বাড়িতে খুব একটা থাকে না। ঢাকায় তার নিজের এক আলাদা জগৎ আছে, যেখানে পরিবারের কেউ হস্তক্ষেপ করতে পারে না। বড় ভাই রাহাতের বিয়ের জন্য মায়ের করা আদেশে সে কয়েক বছর পর বাড়িতে পা রেখেছিল, কিন্তু পরিস্থিতির ফেরে বেলি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সায়ান, তুই একাই যাচ্ছিস না, বেলিকেও সাথে নিয়ে যেতে হবে। সায়ান হঠাৎই জ্বলে উঠল। মা, এটা কোনো তামাশা না। আমি ওকে ওখানে নিয়ে কি করব? ওকে এখানে ডেকে দাও। সায়ানের মা জেদ ধরে বললেন, না, বেলি এখন তোর বিবাহিত স্ত্রী, তুই ওকে সাথে নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। অনেক তর্কাতর্কির পর সায়ান হার মানল। বিরক্তিতে কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। বেলি দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকটা ভয়ে ঠিপ ঠিপ করছে। 29 বছরের এক দুর্ধর্ষ মানুষের সাথে অচেনা শহরে একা থাকা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বেলির বাবা মা আর ছোট ভাই এসে পৌঁছালেন। খবর পেয়েছেন বেলি আজই ঢাকা চলে যাচ্ছে। বেলির বাবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তিনি সায়ানের বাবার সামনে দাঁড়িয়ে বললেন, ভাইজান, মেয়েটা আমার বড্ড ছোট। সায়ান যেভাবে চলাফেরা করে, ওকে পারবে বেলিকে সামলাতে? আমি তো খুব চিন্তায় আছি। সায়ানের মা এগিয়ে এসে বেলির বাবার কাছে বলে, ভাই, তুমি একদম চিন্তা করো না। সায়ান এখন আর আগের মতো নেই, ওর অনেক পরিবর্তন হয়েছে। মুখে যতই তিতা কথা বলুক, ও বেলির অমর্যাদা করবে না। আমি বিশ্বাস করি সায়ানই পারবে বেলিকে আগলে রাখতে। এরপর বেলির বাবা বেলির কাছে গিয়ে দাঁড়ায়। বেলি, তুই কি আমার উপর রাগ করেছিস? বেলি মাথা নিচু করে থাকে। এভাবে তোর বিয়ে দিয়ে দিলাম, তাও আবার সায়ানের সাথে। আসলে রাহাত, সে তো বিয়ের জন্যই বসেছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে পালিয়ে গেল। চারদিকে লোকজনের কথা, অপমান। তোর বড় আম্মা বলতো। আমি তখন কিছুই বুঝতে পারিনি বেলি, মাথা কাজ করছিল না, তাই সায়ানের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। বেলির বাবা দুহাত জোর করে, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে ঠেলে দিলাম এক অজানা জীবনে। আমি রাগ করিনি আব্বু, আমার কপালে যা ছিল তাই হয়েছে, আমি মেনে নিয়েছি। আসলে আজ সকালে সায়ানের মা বেলিকে বুঝিয়ে মানসিক পরিস্থিতি ঠিক করতে, আর বেলির প্রিয় একজন মানুষ তার বড় আম্মু। বেলির মা বেলিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। রাইসা বেলির লাগেজ গুছিয়ে দিচ্ছিল। দীর্ঘ ঘন্টার ক্লান্তিকর জার্নি শেষে গাড়িটা অভিজাত অ্যাপার্টমেন্টের সামনে থামলো। শহরের নিয়ন আলো আর যান্ত্রিক শোরগোল 17 বছরের বেলির কাছে একদমই নতুন। সায়ান বেলির লাগেজটা এক হাতে তুলে নিয়ে অন্য হাতে বেলির কবজিটা ধরল। লিফটে ওঠার সময় বেলি দেখলো সায়ানের চোখে মুখে এক ধরনের নির্লিপ্ততা। 3 নম্বর ফ্লোরের একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সায়ান পকেট থেকে চাবি বের করে দরজা খুলল। ভেতরে ঢুকতেই বেলি অবাক হয়ে তাকালো। পুরো ফ্ল্যাটটা বেশ গোছানো, কিন্তু কেমন একটা ব্যাচেলার ছাপ আছে। সামনেই একটা বড় ড্রয়িং রুম। ড্রয়িং রুমের দুই পাশে দুটো বেডরুমের দরজা দেখা যাচ্ছে। সায়ান লাগেজটা ড্রয়িং রুমের মাঝখানে রেখে ধপ করে সোফায় বসে পড়ল। তোর বড় আম্মু তোকে আমার সাথে পাঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মনে রাখিস, এটা আমার জগৎ। এখানে তোর এই কান্নাকাটি বা ঢং চলবে না। ওই যে বাম দিকের রুমটা দেখছিস, ওটা তোর, আর ডান দিকেরটা আমার। বেলি ঘরটার চারপাশে দেখছিল। আপনি কি এখানে একাই থাকেন? সায়ান একটা দাঁত ছেলের হাসি হাসি। হ্যাঁ, একা থাকি। জঞ্জালদের সাথে কেউ থাকতে চায় না বেলি। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। সায়ান উঠে তার নিজের রুমের দিকে পা বাড়ালো। বেলি ধীর পায়ে তার জন্য বরাদ্দ রুমটার দিকে গেল। দরজা খুলতে দেখলো রুমটা বেশ ছিমছাম। বেলি লাগেজ থেকে একটা সুতির সাধারণ সালোয়ার কামিজ বের করে ফ্রেশ হয়ে নিল। শাওয়ার নেওয়ার পর শরীরটা একটু হালকা লাগছে, কিন্তু পেটের ভিতর খিদের চোটে একটা অস্থিরতা কাজ করছে। রাত বাড়ছে। বেলি রান্নাঘরে গেল। আধুনিক ধাঁচের রান্নাঘর, তবে সবকিছুই খুব পরিপাটি। ব্যাচেলার মানুষ হলেও সায়ান যে বেশ শৌখিন তা বোঝা যায়। ক্যাবিনেট খুলতেই দেখলো চাল ডাল থেকে শুরু করে হরেক রকমের মশলা আর নুডলসের প্যাকেট আছে। বেলি আর দেরি না করে চটপট এক প্যাকেট নুডলস রান্না করে ফেললো। ধোয়া ওটা গরম গরম নুডলস নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। নিজের জন্য এক প্লেট বেড়ে নিলেও বেলির মন মানছে না। বেলি ভাবলো, ডাকবো কি ডাকবো না সায়ানকে? সায়ান যখন বাড়ি ছাড়ে বেলির বয়স তখন মোটে 10।
সেই কিশোরী বেলায় সায়ানের যে রুক্ষ রূপ সে দেখেছিল আর বড়দের মুখে যা যা শুনেছিল তাতে একটা আতঙ্ক সবসময় কাজ করত। কিন্তু এই দুদিনের বেলি তেমন কোনো ভয় লাগলো না। বেলি দ্বিধা কাটিয়ে সায়ানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভেরানো ছিল, আলতো ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরের গুদগুটে অন্ধকারে এসির একটা হিমশীতল হাওয়া বেলির গায়ে এসে লাগলো। বিছানায় সায়ান অঘরে ঘুমিয়ে আছে। সে তার টি শার্ট খুলে ফেলেছে, কেবল ট্রাউজার পরা। চওড়া পিঠে আর হাতের পেশিতে আলো পড়ে এক অদ্ভুত ভাস্কর্যের মতন লাগছে। বেলি খাটের খুব কাছে গিয়ে নিচু স্বরে ডাকলো। শুনছেন? একটু উঠে খেয়ে নিন। সায়ান নড়ল না। বেলি এবার একটু ঝুঁকে তার কাঁধে হাত রাখলো। এই যে শুনছেন? হঠাৎ বিদ্যুৎ বেগে কিছু একটা ঘটে গেল। সায়ান ঘুমের ঘোরেই বেলির হাতটা ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে টেনে নিল। বেলি ভারসাম্য হারিয়ে সরাসরি সায়ানের বুকের ওপর গিয়ে পড়ল। সায়ান দু হাতে বেলিকে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দিল। বেলির বুকের ধরফরানিটা সায়ানের খালি গায়ের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। বেলি ছোটার চেষ্টা করছে। সায়ান এবার চোখ খুলে বেলির চোখের দিকে তাকালো। চোখ মেলতে অন্ধকারের নীলচে আলোয় বেলির ভীতু মুখটা দেখল। মুহূর্তের মধ্যে তার নেশা চড়ানো ভাবটা কেটে গেল। এক ঝটকায় বেলিকে ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলো। চোখে মুখে এখন বিরক্তি আর অপ্রস্তুত একটা ভাব। তোর সাহস তো কম না, আমার রুমে এভাবে বিনা অনুমতিতে ঢুকেছিস কেন? বেলি ধরপড় করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। লজ্জায় জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। আমি আমি খাবারের জন্য ডাকতে এসেছিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেলি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে এলো সে। হার্টবিট দ্রুত বিট করছে। মিনিট পাঁচেক পর সায়ান ঘর থেকে বেরিয়ে এলো। গায়ে এখন একটা সাদা টি শার্ট চড়িয়ে দিয়েছে। চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ধোয়া ওঠা নুডলসের বাটিটার দিকে তাকিয়ে একবার বেলির দিকে আর চোখে তাকালো। বেলি তখন প্লেটে নুডলস নিয়ে মাথা নিচু করে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। সায়ান চেয়ার টেনে বসলো। নুডলসের বাটি থেকে নিজের প্লেটে খানিকটা তুলে নিল। প্রথম চামচটা মুখে দিয়েই একটু থামলো। বেলির রান্নার হাতটা যে এত চমৎকার তা ভাবতেও পারেনি। নুডলসের ঝাল একটু বেশি হয়েছে। কিন্তু তার হাত থামলো না। সে বেশ আয়েশ করেই খেতে লাগলো। বেলি কোনো কথাই বলল না। সায়ান এবার খাওয়ার মাঝখানে থেমে বেলির চোখের দিকে সরাসরি তাকালো। একটু আগে রুমে যাওয়া হয়েছে, ওটা স্রেফ ঘুমের গরু ভুল ছিল। ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। বেলি এবার মুখ তুলে তাকালো। সায়ানের কথায় কেন জানি একটা সূক্ষ্ম অবহেলার সুর ছিল। বেলি জেদ করে বলল, আমিও কিছু মনে করিনি। সায়ান খাওয়া শেষ করে উঠে নিজের রুমের দিকে গেল। বেলি শুধু তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। লোকটার স্পর্শে কেন জানি বেলি এক অদ্ভুত টান অনুভব করলো। বেলির ঘুম ভাঙলো। অভ্যাসবশত বিছানা ছাড়লো ঠিকই, কিন্তু পরক্ষণে মনে পড়লো সে এখন আর বাবার বাড়িতে নেই। এই ঢাকা শহর আর এই ফ্ল্যাটের মালিক ইয়াসিন খান সায়ান। বেলি ড্রয়িং রুমে আসতেই দেখলো ঘরটা ফাঁকা। সোফায় সায়ানের কালো শার্টটা পড়ে আছে। ডাইনিং টেবিলের ওপর এক মগ কফি অর্ধেকটা খাওয়া অবস্থায় পড়ে আছে, সাথে একটা ছোট্ট চিরকুট। বেলি চিরকুটটা হাতে নিল। কাটা কাটা অক্ষরে লেখা, আমি কাজে বেরোলাম, ফিরতে রাত হতে পারে। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নিস। আর সাবধান, কলিং বেল বাজলে আগে সিসিটিভি ক্যামেরায় দেখবি কে এসেছে, তারপর দরজা খুলবি। এই শহরটা তোর গ্রামের মতো নিরাপদ নয়। বেলি ফ্রেশ হয়ে খেয়ে নিল। সায়ানের মাকে ফোন করলো। এরপর বেলি তার নিজের মা আর বাবার সাথেও কথা বলল। বাবা বারবার বলেছিলেন, মারে, কোনো অসুবিধা হলে আমাকে জানাস। সায়ান যদি বেশি বাড়াবাড়ি করে তবে আমায় বলিস। বেলি বাবাকে আশ্বস্ত করলো। কথা শেষ করে বেলি ড্রয়িং রুমে এসে বসলো। ফ্ল্যাটটা একদম নিঝুম। বেলি সারাটা দুপুর ফ্ল্যাটটা ঘুরে দেখলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। ঢাকার আকাশটা কেমন ধোয়াটে। বেলি ড্রয়িং রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে হাজার হাজার মানুষের ভিড়, গাড়ির হর্ন। তার খুব একা লাগছিল। হঠাৎই দরজায় চাবি ঘোরানোর শব্দ হলো। বেলি দ্রুত ড্রয়িং রুমে ফিরে এলো। সায়ান ভেতরে ঢুকলো। সায়ান এসে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করে ডাইনিং টেবিলের উপর রাখলো। রান্নাঘরে দেখলাম মশলাপাতি কম আছে, আসার সময় এগুলো নিয়ে এলাম। আর রাতের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, গরম করে নিস। রান্না করে ঝামেলা করার দরকার নেই। বেলি প্যাকেটটার দিকে তাকিয়ে দেখলো সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর একটা নামি দোকানের কাবাব আর পরোটা। সায়ান নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। বেলি আর দেরি করলো না। রান্নাঘরে গিয়ে কাবাব আর পরোটাগুলো ডিশে সাজালো।
সায়ানের পরনে একটা ছাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার। ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে সরাতেই সায়ানের কপালটা আরো প্রশস্ত আর গম্ভীর দেখালো। টেবিলে এসে বসলো। বেলি তার প্লেটে 2 টুকরো কাবাব আর পরোটা তুলে দিতে যেতেই সায়ান হাত বাড়িয়ে নিজেই নিল। নিজে নিয়ে নিতে পারবো, তুই তোরটা খা। পুরো ডাইনিং রুমটায় এক অদ্ভুত নীরবতা, শুধু কাঁটা চামচের মৃদু শব্দ শোনা যাচ্ছে। বেলি আর চোখে সায়ানকে দেখছিল। এই লোকটা যখন ছোটবেলায় বাড়ি ছাড়লো তখন বেলি ছোট ছিল ঠিকই, কিন্তু পাড়াময় তার দাপটের গল্প শোনা যেত। সায়ান হঠাৎ মুখ তুলল। তোর বাবার সাথে কথা হয়েছে, কি বললেন উনি? হ্যাঁ হয়েছে। বাবা বাবা একটু চিন্তা করছিলেন। সায়ান একটা তাচ্ছিলের হাসি হাসলো। করোনি কথা। সায়ান চৌধুরীর ডেরায় নিজের মেয়েকে পাঠিয়ে দিয়ে কোনো বাবা শান্তিতে থাকতে পারে? নিশ্চয়ই সাবধানে থাকার মন্ত্র দিয়েছে। বাবা আপনার উপর বিশ্বাস রাখতে চান। সায়ান এবার খাওয়ার মাঝখানে থেমে গেল। অবাক হলো, গলাটায় কিছু বলল না। খাওয়া শেষ করে ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে বসবি। তুই চাইলে কোনো মুভি দেখতে পারিস। ঘরের ভেতর একা মন খারাপ করে বসে থাকার চেয়ে ওটা ভালো। সায়ান দ্রুত খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেল। বেলি তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া শেষে বেলি টেবিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো। সায়ান তখন সোফায় ল্যাপটপ খুলে নিয়ে বসে আছে, চোখে তার প্রখর ব্যক্তিত্ব। বেলি তার থেকে বেশ খানিকটা দূরে সোফার অন্য কোণে গিয়ে বসলো। ল্যাপটপটা নিজের কোল থেকে সরিয়ে মাঝখানে টি টেবিলে রাখলো। মাউসটা নাড়াচাড়া করতে করতে সে বেলির দিকে আর চোখে তাকালো। বেলির নিষ্প্রিয় ভাব দেখে সায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এভাবে ঝিমিয়ে বসে থাকবি আর আমি কাজ করব, সেটা হয় না। আয় এদিকে আয়। বেলি দ্বিধা ভরে একটু এগিয়ে এসে সোফার কিনারে বসলো। সায়ান ল্যাপটপের স্ক্রিনটা বেলির দিকে ঘুরিয়ে দিয়ে বলল, বল, কি মুভি দেখবে? আমি জানি না, আপনি যা বলবেন। আমি দেখলে অ্যাকশন বা থ্রিলার দেখি, তুই কি ওসব দেখবি? আপনি যেটা দেখবেন আমি সেটাই দেখব। সায়ান বেলির চোখের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর মাউস দিয়ে একটা ক্লাসিক ড্রামা মুভি সিলেক্ট করলো। সে মুভিটা প্লে করে দিয়ে সোফায় আরাম করে হেলান দিয়ে বসলো। বেলির আর তার মাঝখানে এখন মাত্র 1 হাতের দূরত্ব। ল্যাপটপের আলোয় ড্রয়িং রুমের অন্ধকারটা এক মায়াবী রূপ নিয়েছে। মুভি চলতে শুরু করলো। সায়ান হাত দুটো বুকের ওপর বেঁধে স্থির হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ বেলির কানে আসছে। মুভিটা যখন শেষের দিকে, বেলির চোখের পাতা দুটো ভারী হয়ে এলো। ল্যাপটপের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার নিষ্পাপ মুখটা। সায়ান এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ খেয়াল করলো পাশে কোনো নড়াচড়া নেই। ঘাড় ঘুরিয়ে দেখলো বেলি তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে অঘরে ঘুমোচ্ছে। বেলির লম্বা চুলগুলো অবাধ্যভাবে তার কপালে এসে পড়েছে। সায়ান ল্যাপটপটা আলতো করে টি টেবিল থেকে সরিয়ে বন্ধ করে দিল। পুরো ফ্ল্যাটটা এখন একদম নিস্তব্ধ। সায়ান বেলির ঘুমানো মুখটার দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ছোট্ট বেলি আজ ভাগ্যের ফেরে তার ঘরে, তার এত কাছে। সায়ান সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাবলো বেলিকে ডেকে তুলবে কিনা, কিন্তু পরক্ষণে তার মনে হলো কাঁচা ঘুমে জাগানোটা ঠিক হবে না। সায়ান নিচু হয়ে খুব সাবধানে বেলির কোমরে আর পিঠের নিচে হাত রাখলো। 29 বছরের শক্ত সামর্থ্য সায়ানের কাছে বেলির শরীরটা এক টুকরো তুলোর মতোই হালকা মনে হলো। বেলিকে পাজাকোলা করে তুলে নিল কোলে। বেলি ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠে সায়ানের টি শার্টের কলারটা খপ করে চেপে ধরল। গরম নিঃশ্বাস সায়ানের গলার কাছে লাগছে। সায়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে বেলির ঘরের দিকে এগোলো। বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে বেলির ঘরের দিকে এগোলো। বিছানায় বেলিকে শুইয়ে দেওয়ার সময় সায়ানের হাতের সাথে বেলির শরীরের স্পর্শে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। বেলিকে চাদরটা টেনে ভালো করে ঢেকে দিয়ে সায়ান জানালার পর্দাটা ঠিক করে দিল। অন্ধকার ঘরে বেলির শান্ত মুখটা দেখে সায়ানের মনে এক অদ্ভুত রক্ষণশীলতা জেগে উঠল। বেলির কপালে ঝুলে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে সায়ান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সকালবেলা বেলির ঘুম ভাঙলো। চোখ মেলে দেখলো নিজের ঘরে, নিজের বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কাল রাতের আবছা স্মৃতিগুলো মনে করার চেষ্টা করলো। সে তো ড্রয়িং রুমের সোফায় বসে সায়ান সাহেবের সাথে মুভি দেখছিল। কখন যে চোখের পাতা এক হয়ে এসেছিল তার কিচ্ছু মনে নেই। বেলি ধরপড় করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিশ্চিত সে নিজে হেঁটে রুমে আসেনি। তাহলে কি সায়ন ভাই আপনাকে? কথাটা মনে আসতেই বেলির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ওই লোকটা তাকে কোলে তুলে এই রুমে দিয়ে গেছে। ভাবতে লজ্জায় বেলির কান মুখ লাল হয়ে উঠল। বেলি দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এলো।
আজ ড্রয়িং রুমটা কালকের মতন ফাঁকা নয়। সায়ান সোফায় বসে কফি খাচ্ছে, সামনে ল্যাপটপ খোলা। আজ তার পরনে হালকা নীল রঙের একটা শার্ট, হাতাগুলো গুটানো। বেলিকে দেখে একবার চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপের দিকে মনোযোগ দিল। কাল রাতে সোফায় ওভাবে কেউ ঘুমায়? আমি আমি আসলে বুঝতে পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আমাকে কি আপনি মানে আমি রুমে কিভাবে গেলাম? সায়ান এবার ল্যাপটপ বন্ধ করে পুরোপুরি বেলির দিকে ঘুরল। কিভাবে গেলি? তুই কি ঘুমের ঘরে উঠতে পারিস? আমি দিয়ে এসেছি। বেলি লজ্জায় একদম লাল হয়ে মাথা নিচু করে ফেলল। সায়ান যে তাকে কোলে তুলেছে সেটা সে নিজ মুখে স্বীকার করায় বেলি আর কথা বলার ভাষা খুঁজে পেল না। সায়ান উঠে দাঁড়ালো, ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, আজ আমার ফিরতে একটু দেরি হবে। দুপুরে তোর জন্য খাবার অর্ডার করে পাঠিয়ে দেবো। আর শোন, বেলির খুব কাছে এসে থামলো। আগামীকাল থেকে নিয়ে বাইরে যাব, তৈরি থাকিস। সায়ান আর উত্তরের অপেক্ষা করল না, গটগট করে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। বেলি শুধু দরজার দিকে তাকিয়ে রইল। পরের দিন বেলি আর সায়ান বের হবে। বেলি নীল রঙের সুতি সালোয়ার কামিজ পরেছে, চোখে কাজল, চুল ছেড়ে দেওয়া। সায়ান ড্রয়িং রুমে তৈরি হয়ে বসেছিল। আজ তার পরনে কালো প্যান্ট আর একটা সাদা শার্ট। বেলি রুম থেকে বের হতে সায়ান এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো। তার চোখে এক পলকের জন্য একটা মুগ্ধতা খেলে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তৈরি, চল তবে। নিচে নামতেই বেলি দেখলো সায়ানের কালো রঙের চকচকে গাড়িটা দাঁড়িয়ে আছে। সায়ান ড্রাইভিং সিটে বসলো আর বেলি তার পাশের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ দুজনের মাঝে কোনো কথা নেই। বেলির খুব ইচ্ছে করছিল জানালার কাজটা নামিয়ে দিতে, কিন্তু সায়ানের গম্ভীর মুখ দেখে সে সাহস পাচ্ছিল না। সায়ান হঠাৎ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, কোথায় যাবি বল? রওনা পার্ক, টিএসসি, এক সংসদ ভবন এলাকা। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। আমি তো এই শহরটা চিনি না। সায়ান গাড়ি নিয়ে সোজা চলে এলো ধানমন্ডি লেকের পাড়ে। গাড়ি পার্ক করে বেলিকে নিয়ে হাঁটতে শুরু করলো। লেকের পাড়ের গাছপালা আর পানির ঝিলিক দেখে বেলির মনটা হঠাৎ ভালো হয়ে গেল। অনেক মানুষ হাঁটছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বাদাম খাচ্ছে। হঠাৎ সায়ান একটা আইসক্রিমের দোকানের সামনে গিয়ে থামলো। আইসক্রিম খাবি? খাবো। কাচের ওপাশে সাজানো হরেক রঙের আইসক্রিমের দিকে তাকিয়ে বিক্রেতাকে বলল, একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। আপনি খাবেন না? সায়ান পকেট থেকে ওয়ালেট বের করতে করতে নির্লিপ্ত গলায় বলল। না। বেলি দেখলো সায়ান সত্যি নিজের জন্য কিছু নিল না। আইসক্রিম খেতে খেতে সায়ানের সাথে লেকের বাঁধ ধরে হাঁটতে লাগলো বেলি। সায়ান বেলির থেকে এক কদম দূরত্ব বজায় রেখে হাঁটছে, কিন্তু তার তীক্ষ্ণ নজর চারিদিকের ভিড়ের উপর। কেউ বেলির গায়ে ধাক্কা দিচ্ছে কিনা বা কেউ আর চোখে তাকাচ্ছে কিনা, সায়ান যেন অতন্দ্র প্রহরীর মতো খেয়াল রাখছে। হঠাৎ সায়ান একটা বেঞ্চের দিকে ইশারা করলো। ওখানে গিয়ে বস। বেলি বাধ্য মেয়ের মতন বেঞ্চে গিয়ে বসলো। সায়ান তার ঠিক পাশেই বসলো, তবে মাঝখানে কিছুটা ফাঁকা রেখে। বেলি দেখলো সায়ান পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখছে, কিন্তু তার পুরো মনোযোগ যেন বেলির দিকে। আইসক্রিম শেষ হতেই বেলি হাতটা রুমাল দিয়ে মুছে দিল। সায়ান ফোনটা পকেটে রেখে বেলির দিকে তাকালো। খাওয়া শেষ, এবার চল, অনেক ঘুরেছিস। আর একটু থাকলে হতো না? জায়গাটা খুব সুন্দর। সায়ান এবার উঠে দাঁড়ালো, গটগট করে পার্কিং এর দিকে হাঁটতে শুরু করলো। বেলি তার দীর্ঘকায় শরীরের পেছনের দিকে তাকিয়ে রইল। সায়ান আর বেলি গাড়িতে করে বাসায় ফিরল। সারাটা পথ সায়ান একটি কথাও বলেনি। বাসায় ঢুকে সায়ান সোফায় বসে পড়ে আর বেলি ফ্রেশ হতে রুমে চলে যায়। ড্রয়িং রুমে রাখা বেলির ফোনটা বিকট শব্দে বেজে উঠল। একবার, দুবার, তিনবার, ফোনটা থামছেই না। সায়ান প্রচন্ড বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে বেলির রুমের দিকেই গেল। বেলি আপ্রাণ চেষ্টা করছিল তার জামার পেছনে চেনটা খোলার। চেনটা ঠিক মাঝপথে গিয়ে বিশ্রীভাবে আটকে গেছে। হাত ঘুরিয়ে কিছুতেই নাগালে পাচ্ছে না। উল্টো টানাটানিতে ফর্সা পিঠে নখের লাল দাগ পড়ে যাচ্ছে। ঠিক তখনই সায়ান রুমে ঢুকলো, হাতে বেলির অনবরত বাজতে থাকা ফোন। ফোনের কর্কশ আওয়াজে বিরক্ত হয়ে বলতে বলতে ঢুকছিল, এই, তোর ফোনটা কি আজ সারা রাত বাজবে? ধর এটা। কিন্তু রুমে ঢুকে সায়ান থমকে গেল। মাঝপথে কথাগুলো তার গলায় আটকে গেল। ড্রেসিং টেবিলের আয়নায় বেলির প্রতিচ্ছবি ভেসে উঠছে। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে ভাঁজ করা। চেনটা খোলার চেষ্টায় জামার পেছনের অংশটা বেশ খানিকটা নেমে গেছে। বেলির ধপধপে ফর্সা মসৃণ পিঠটা অনাবৃত হয়ে আছে, আর তার ঠিক মাঝখানে দৃশ্যমান হয়ে আছে তার গাঢ় রঙের অন্তর্বাসের ফিতে। সায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
29 বছরের এই দুর্ধর্ষ মানুষটা, যে শহরের কোনো কিছুতেই ভয় পায় না, সে আজ 17 বছরের এক কিশোরীর অনাবৃত পিঠের সামনে এসে চরম অপ্রস্তুত হয়ে পড়ল। বুকের ভেতরটা ধক করে উঠল। হাতের ফোনটা টেবিলের ওপর রাখার সময় তার হাতটা সামান্য কেঁপে গেল। দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে দৃশ্যটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। এক পা পিছিয়ে গেল। বেলি আয়নায় সায়ানকে দেখেই আর্তনাদ করে উঠল। আহা, আপনি? দ্রুত ওড়নাটা টেনে নিজের পিঠ ঢাকার চেষ্টা করলো, কিন্তু চেন খোলা থাকায় ওড়নাটা ঠিক মতো থাকছে না। লজ্জায় ড্রেসিং টেবিলের দিকে মুখ ফিরিয়ে নুয়ে পড়ল। আমি আমি তো ফোনটা দিতে এসেছিলাম। তুই তুই দরজাটা লক করিসনি কেন? আমি তো চেন খুলতে পারছিলাম না। আপনি আপনি প্লিজ যান। সায়ান এক মুহূর্ত দ্বিধা করল, তারপর দরজার হাতল ধরেও থেমে গেল। পিছনে না ফিরে গম্ভীর গলায় বলল, চুপচাপ দাঁড়া, চেনটা আটকে গেছে তো, আমি ঠিক করে দিচ্ছি, নড়বি না একদম। সায়ান ধীর পায়ে বেলির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। বেলির গায়ে সুগন্ধ সায়ানের নিঃশ্বাসে মিশে গেল যেন। খুব সাবধানে প্রায় শ্বাস বন্ধ করে শক্ত আঙুল দিয়ে আটকে যাওয়া চেনটা স্পর্শ করলো। বেলির ফর্সা পিঠের চামড়ায় সায়ানের আঙুল লাগতেই বেলি চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। সায়ান চেইনটা আলতো করে ধরে নিচের দিকে টানলো। আঙুলগুলো বেলির পিঠের খুব কাছে। সায়ান সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে বেলির চামড়া স্পর্শ না করতে। সায়ানের মতো মানুষের হাত আজ এক কিশোরীর চেন খুলতে গিয়ে কাঁপছে। চেনটা খুলে যেতে সায়ান দ্রুত হাত সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য বেলির দিকে না তাকিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা সশব্দে আটকে দেওয়ার পর বেলি ড্রেসিং টেবিলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রইল। তার হৃৎপিণ্ডটা তখনও দ্রুত ঢকঢক করছে। আয়নায় নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখল। সায়ান নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে লক করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অপ্রস্তুত মুখটা দেখল। 29 বছরের জীবনে আজ প্রথমবার সে এক নারীর সামনে এসে এভাবে হেরে গেল। দৃশ্যটা চোখ থেকে কিছুতে সরছে না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপ করে বসে পড়ল সায়ান। সায়ান শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। এসিটা 16 ডিগ্রিতে দেওয়া, তবুও তার কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখের সামনে বারবার বেলির অনাবৃত ফর্সা পিঠ ভেসে উঠছে। বিড়বিড় করে নিজেকে গালি দিল। উন্মাদ হয়ে গেছে সায়ান, ও একটা বাচ্চা মেয়ে, আর তুই? পরক্ষণেই মনে হলো বেলির স্পর্শ। চেনটা খোলার সময় আঙুল বেলির পিঠের আলতো করে লেগেছিল। বেলি যেভাবে শিউরে উঠেছিল সেই অনুভূতিটা সায়ানের সিদ্ধারা দিয়ে এক তীব্র স্রোত বইয়ে দিল। অন্যদিকে বেলি নিজের ঘরের দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। তার সারা শরীর এখনো থরথর করে কাঁপছে। লজ্জায় সে বালিশে মুখ গুজল। সায়ান ভাই পিঠ দেখেছে, এই চিন্তাটায় তাকে শেষ করে দিচ্ছে। উফ, উনি কি ভাবলেন? ছি, আমি কেন দরজাটা ঠিকমতো আটকালাম না? বেলি নিজেকেই বকতে লাগলো। পরদিন সকালে জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিরিক বেলির চোখে পড়ল। ধরফর করে উঠে বসলো। গত রাতের কথা মনে পড়তে আবার গাল দুটো লাল হয়ে উঠল। খুব সাবধানে দরজাটা একটু ফাঁক করে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে কিনা। ঠিক তখনই সায়ান ঘর থেকে বেরিয়ে এলো। পরনে একটা নেভি ব্লু রঙের শার্ট আর ছাই রঙের প্যান্ট। ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে চিরচেনা তীক্ষ্ণ চাহনি। তাকে দেখে মনেই হচ্ছে না যে কাল রাতের ওই অপ্রস্তুত মুহূর্তটা তার উপর কোনো প্রভাব ফেলেছে। সে একদম ফ্রেশ। সায়ান বেলির দিকে একবার তাকালো। বেলির চোখ দুটো তখন মাটির দিকে নামালো। হাত দুটো আঙুলের সাথে আঙুল পেঁচিয়ে সে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। উঠেছিস? যা, ফ্রেশ হয়ে নে। টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে নিস। আমাকে এখনই একটা কাজে বেরোতে হচ্ছে। আপনি আপনি খেয়েছেন? বাইরে খেয়ে নেব। এই বলে সায়ান বেরিয়ে যায়। সারাটা সকাল বেলি একা একা ফ্ল্যাটে কাটালো। বাড়িতে মায়ের সাথে, বড় আম্মুর সাথে, ছোট ভাইটার সাথে কথা বলে। এই কয়েকদিনে বাইরের হোটেলের মশলাদার খাবার আর ভালো লাগছে না। না, আজ আর বাইরের খাবার নয়, আজ আমি নিজেই রাঁধবো। বেলি রান্না করতে পারে, তাই সায়ানি দেয়নি করতে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো রুই মাছ। বেলি আর দেরি করে না, চটপট চাল দিয়ে ভাত বসিয়ে দিল। এরপর মুসুর ডালটা ভালো করে ধুয়ে দিয়ে সেদ্ধ বসালো। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কড়াইতে দিতে তেল ছিটতে লাগলো। বেলি খুব সাবধানে মাছগুলো লাল করে ভেজে নিল। সায়ান পকেট থেকে নিজের চাবি বের করে দরজা খুলে ভেতরে পা রাখলো। আজ দুপুরে বাসা এসেছে। নাকে এলো মাছ ভাজার ঘ্রাণ। সায়ান ভ্রু কুচকে সরাসরি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দেখলো বেলি চুলার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে রান্না করছে। কপালের অবাধ্য চুলগুলো ঘামে ভিজে লেপ্টে আছে। সায়ান মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখতে লাগলো।
এই একাকী জীবনে নিজের ঘরের রান্নাঘরের কোনো রমণীর এই উপস্থিতি বেশ ভালোই লাগছে। একাকিত্বে সেই ধূসর ক্যানভাসে বেলি যেন এক টুকরো উজ্জ্বল রং ছিটিয়ে দিয়েছে। সায়নের মনে এক অদ্ভুত তৃপ্তি খেলে গেল। নিজের অজান্তে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই খেয়াল হলো চুলার তাপে ফর্সা মুখটা রাঙা হয়ে গেছে। সায়নের চোয়াল শক্ত হয়ে এলো। বেলির ঠিক পেছনে গিয়ে বেশ কড়া গলায় ডাকলো, এই, তোকে আমি বারণ করেছি নিজে নিজে রান্না করতে, ওখানে আগুনের সামনে কেন এসেছিস? বেলি চমকে গিয়ে ঘুরে দাঁড়ালো। আপনি আপনি কখন এলেন? এই কয়েকদিন বাহিরের হোটেলে খাবার খেয়ে আর ভালো লাগছে না, তাই আজ ভাবলাম নিজেই কিছু রাঁধি। সায়ন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বেলি তাকে থামিয়ে দিয়ে নরম সুরে বলল, আপনি এখন যান, ফ্রেশ হয়ে আসুন। আমার রান্না প্রায় শেষ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। বেলি এবার সবশেষে কয়েকটা শুকনো মরিচ মুচমুচো করে ভেজে তেলের উপর তুলে রাখলো। 10 মিনিট পর সায়ন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। ডালের বাটি, গরম ভাত আর মাছ ভাজি। বেলি প্লেটে ভাত বেড়ে দিতে দিতে হঠাৎ থেমে যায়। ইস, সালাডটা তো করাই হয়নি। আপনি একটু দাঁড়ান, আমি ঝটপট কেটে নিয়ে আসছি। দরকার নেই, এমনিতেই চলবে, তুই খেতে বস। বেলি শুনল না। বলতে বলতেই রান্নাঘরের দিকে দৌড় দিল। রান্নাঘরে গিয়ে বেলি খুব দ্রুত শসা কাটতে শুরু করলো। সায়ন টেবিলে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ রান্নাঘর থেকে বেলির একটা অস্ফুট আর্তনাদ শব্দ শুনে সে এক মুহূর্ত দেরি করলো না। চেয়ার ছেড়ে বিদ্যুৎ বেগে রান্নাঘরের দিকে ছুটলো। ভেতরে গিয়ে দেখলো বেলি তার হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে দাঁড়িয়ে আছে, আর মেঝেতে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। সায়নের চোয়াল শক্ত হয়ে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে বেলির হাতটা নিজের শক্ত মুঠোই ধরে ফেললো। তোকে বলেছিলাম না তাড়াহুড়ো করবি না, কেন কথা শুনিস না তুই? সায়ন নিজেই কল ছেড়ে বেলির আঙুলটা পানির নিচে ধরলো। তারপর নিজের রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। খুব সাবধানে কটন দিয়ে রক্ত মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় সায়ন বেলির চোখের দিকে একবারও তাকায় না। তার পুরো মনোযোগ ছিল বেলির ওই ছোট্ট ক্ষতটার ওপর, যেন এই এক ফোঁটা রক্ত সায়নের নিজের শরীর থেকে ঝরছে। ব্যান্ডেজ করা শেষ হলে সায়ন গভীর চোখে বেলির দিকে তাকালো। আর কোনোদিন আমার কথা অমান্য করে এই ছুরি বটি ধরবি না, চল এখন। ডাইনিং টেবিলে ফিরে আসার পর বেলি খুব লজ্জিত বোধ করছে। চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করতে সায়ন হাত থেকে চামচটা কেড়ে নিল। চুপচাপ বসে থাক। সায়ন একটা বড় লকমা মাখিয়ে মাছের কাঁটা বেছে বেলির মুখের সামনে ধরল। মুখ খোল। চোখের সেই প্রখর চাহনি দেখে বেলি আর কথা বাড়ানোর সাহস পেল না। সে অতি সন্তর্পণে মুখটা একটু হা করলো। সায়ন খুব আলতো করে লকমাটা বেলির মুখে তুলে দিল। বেলি চিবিয়ে খাবারটা গিলতেই দেখলো সায়ন নিজের জন্য এক লকমা মাখিয়ে মুখে দিচ্ছে। একই প্লেটে একই সাথে খাওয়ার এই ঘনিষ্ঠতা বেলিকে এক নিমেষে এক মর্যাদায় বসিয়ে দিল যেন। সায়ন এক হাতে প্লেটে ভাত মাখছে আর মাঝে মাঝে আর চোখে বেলির ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকাচ্ছে। ঝাল লেগেছে? না, ঠিক আছে। আপনিও খান। সায়ন কথা বাড়ালো না। একের পর এক লকমা বেলির মুখে তুলে দিতে লাগলো। মাঝে মাঝে ভাজা শুকনো মরিচের এক টুকরো ভেজে ডালের সাথে মেখে নিচ্ছিল, যেভাবে বেলির মা খাইয়ে দিতেন। সায়নের মতন একজন শক্ত হৃদয়ের মানুষ যে এত নিখুঁতভাবে মাছের কাঁটা বেছে কাউকে খাইয়ে দিতে পারে, তা বেলি কল্পনাও করতে পারেনি। খাওয়ানো শেষ করে সায়ন গ্লাস ভর্তি পানি বেলির ঠোঁটের সামনে ধরল। বেলি কয়েক চুমুক পানি খেয়ে মুখ সরিয়ে নিল। সায়ন নিজেও পানি খেয়ে উঠে দাঁড়ালো। ফার্স্ট এড বক্সটা গুছিয়ে রাখতে রাখতে বেলির দিকে না তাকিয়েই বলল, খবরদার হাত যেন ভেজাস না। সায়ন নিজের রুমে যেতেই বেলি নিজের ব্যান্ডেজ করা আঙুলটার দিকে তাকিয়ে একা একাই হাসতে লাগলো। বাইরে তখন গভীর রাত। বেলি বিছানায় শুয়েছিল, কিন্তু তার চোখে ঘুম নেই। হঠাৎ ড্রয়িং রুম থেকে সায়নের গম্ভীর গলার ডাক ভেসে এলো। বেলি, এদিকে একবার। বেলি চমকে উঠে বসলো। এত রাতে সায়ন ভাই কেন ডাকছেন? দ্রুত ওড়নাটা গায়ে জড়িয়ে ঘর থেকে বের হলো। বেলির গলার আওয়াজ শুনে সায়ন ধীরে ধীরে খুলল। চোখের তীব্র চাহনি আজ যেন আরো গভীর, আরো মায়াবী। সায়ন কোনো কথা না বলে টেবিলের ওপর রাখা একটা ছোট্ট কারুকাজ করা বক্স বেলির দিকে বাড়িয়ে দিল। বেলি কিছুটা দ্বিধা আর বিস্ময় নিয়ে বক্সটা হাতে নিল। এটা কি? সায়ন বেলির চোখের দিকে এক মুহূর্ত স্থিরভাবে তাকিয়ে থাকলো। প্রখর চাহনি আজ যেন বেলিকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। খুলে দেখ। বেলি খুব সাবধানে বক্সটা খুললো। ভেতরে চিকচিক করে উঠলো একজোড়া চমৎকার রূপোর নুপুর। সূক্ষ্ম কারুকাজ করা নুপুরের ঝিলিক বেলির চোখে
মনিতে প্রতিফলিত হলো। এত রাতে তাকে ডেকে উপহার দেবে সায়ন, সেটা বেলি কল্পনাও করতে পারেনি। এরপর আর কোনো কথাই হলো না। দুজনের মাঝখানের এই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও বেশি মুখর হয়ে উঠল। সায়ন এক পা এগিয়ে বেলির খুব কাছে এসে থামলো। কোনো শব্দ না করে বক্স থেকে একটা নুপুর হাতে নিল। বেলি মন্ত্রমুগ্ধের মতন সোফাটায় বসলো। সায়ন মেঝেতে এক হাঁটু গেড়ে বসে বেলির পাটা খুব যত্ন করে নিজের হাতের তালুতে তুলে নিল। সায়নের হাতের স্পর্শে বেলির সারা শরীরে এক তীব্র শিহরণ বয়ে গেল। বেলি দেখছে সায়ন কত নিখুঁত মনোযোগ দিয়ে নুপুরটা তার পায়ে পরিয়ে দিচ্ছে। রূপোর ঝুনঝুনিগুলো বেলির ফর্সা ত্বকে স্পর্শ করলো। সায়নের আঙুলগুলো যেন ক্ষণিকের জন্য থমকে গেল। সায়ন নুপুরটা পরানো শেষ করেও বেলির পা ছাড়ল না। তার শক্ত হাতের তালুতে বেলির নরম পাটা যেন এক টুকরো তুলোর মতন মিশে আছে। সায়ন নতজানু হয়ে বসেই মাথাটা একটু নিচু করলো। পরের মুহূর্তেই বেলি অনুভব করলো এক গভীর স্পর্শ। সায়ন খুব ধীর লয়ে বেলির ফর্সা পায়ের উপর নিজের ঠোঁট ছোঁয়ালো। বেলির সারা শরীরে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এই আকস্মিক আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশে শিউরে উঠল বেলি। লজ্জায় আর এক অব্যক্ত শিহরণে চোখ দুটো বুজে এলো বেলির। নিজের অজান্তে সোফার কুশনটা খামচে ধরলো, আর দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরলো। সায়নের ঠোঁটের উত্তাপ বেলির পায়ের ত্বক ভেদ করে যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে আছড়ে পড়ছে। মানুষ আজ কতটা তৃষ্ণা আর সমর্পণ নিয়ে তার পায়ের কাছে ঝুঁকে আছে, সেটা ভেবেই বেলির ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছিল। সায়ন থামল না। খুব আলতো করে ঠোঁট জোড়া বেলির নুপুর পরা পায়ের নলার ওপর দিয়ে ঘেঁষে আনলো। রূপর নুপুরটা টুং করে একবার বেজে উঠল, যেন এই নিভৃত মুহূর্তে সাক্ষী দিল সায়নের এই নীরব চুম্বনে কোনো মেকি কথা ছিল না, ছিল এক চূড়ান্ত অধিকার আর ভালোবাসার স্বীকারোক্তি। বেলি তখনও নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। তার ফর্সা মুখটা লজ্জায় আগুনের মতন লাল হয়ে উঠেছে। সায়নের চোখে তখন এক গভীর নেশা আর অধিকারবোধের ছায়া। মুহূর্তেই বেলি বুঝে নিল ইয়াসিন খান সায়ান সাম্রাজ্যের একমাত্র অধীশ্বরী সে। সায়ন কোনো কথাই বলল না, শুধু বেলির থরথর করে কাঁপতে থাকা হাতের ওপর নিজের হাতটা রাখলো। বেলি চোখ খুলে সায়নের দিকে তাকাতেই দেখলো এই দুর্ধর্ষ মানুষটার চোখে আজ এক অন্যরকম জয়ী হওয়ার তৃপ্তি। আলতো করে বেলির কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙুল দিয়ে মুক্ত করে দিল। সায়ন ধীরে ধীরে মেঝের উপর থেকে উঠে দাঁড়ালো। সায়ন এক পা এগিয়ে বেলির আরো কাছে এলো। সায়ন খুব আলতো করে বেলির চিবুকটা ধরলো। বেলি চোখ মেলতে দেখলো সায়নের গভীর নেশাচ্ছন্ন চাহনি। সায়ন তার ঠোঁট জোড়া বেলির কপালে ছোঁয়ালো। এক দীর্ঘ পবিত্রময় চুমু, যেন এই চুমুর মাধ্যমে সে বেলিকে পৃথিবীর সব অনিষ্ট থেকে আগলে রাখার এক নীরব শপথ নিল। বেলির মনে হলো তার সব ভয় আর অনিশ্চয়তা ওই একটি স্পর্শে ধুয়ে মুছে গেছে। কিন্তু সায়ান সেখানে থামলো না। তার হাতের আঙুলগুলো বেলির চুলের মাঝে বিলি কাটতে লাগলো। ধীরে ধীরে মুখ নামিয়ে আনলো বেলির মুখের খুব কাছে। বেলি অনুভব করলো সায়ানের গরম নিঃশ্বাস আর ঠোঁটে আশ্রে পড়ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন যেন কানের কাছে বাজছে। পরের মুহূর্তে সায়ান খুব সন্তর্পণে বেলির কাঁপতে থাকা ঠোঁট জোড়া নিজের ঠোঁটের গভীর আশ্রয়ে নিল। বেলির সারা শরীর যেন অবশ হয়ে এলো। এক তীব্র শিহরণ তার সিদ্ধারা দিয়ে বয়ে গেল। এই প্রথম নিবিড় মিলন। সায়নের চুম্বনে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক গভীর আর ধীর স্থির অধিকার বোধ। বেলি নিজের অজান্তে সায়নের শক্ত কাঁধ দুটো খামচে দিল। সায়ন যখন বেলির ঠোঁট থেকে নিজেকে সামান্য আলাদা করলো, তখন দুজনেরই নিঃশ্বাস হয়ে উঠেছে দ্রুত। সায়ন বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। বেলি, আজ থেকে তুই শুধু আমার। এই নূপুরের প্রতিটি শব্দ যেন সবসময় আমাকে মনে করিয়ে দেয় যে তুই কেবল ইয়াসির খান সায়ানের। বেলি কোনো কথা বলতে পারল না, শুধু সায়নের বুকের ওপর নিজের মাথাটা এলিয়ে দিল। এরপর আবার বেলির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সায়নের কিছু একটা মনে পড়তে যেন এক ঝটকায় নিজেকে সরিয়ে নিল। বেলির ঠোঁট থেকে নিজেদের আলাদা করে এক পা পিছিয়ে গেল। এই মুহূর্তের তীব্রতা সে আর সহ্য করতে পারছে না। সায়নের এই পিছিয়ে যাওয়াটা বেলির বুকে তীরের মতন বিঁধল। সায়ান তাকে ছেড়ে চলে যাওয়া মানেই এক বিশাল শূন্যতা। বেলি হুট করে এগিয়ে গিয়ে সায়নের শক্ত কবজিটা খামচে ধরল। তার ছোট ছোট আঙুলগুলো সায়নের পেশিবহুল হাতে এক অদ্ভুত অধিকার নিয়ে চেপে বসলো। সায়ন থমকে দাঁড়ালো, পেছনে না ফিরেই নিচু স্বরে বলল, হাত ছাড় বেলি, অনেক রাত হয়েছে, নিজের রুমে যা। বেলি ছাড়লো না। চোখের কোণে তখন চিকচিক করছে জল। আমাকে পছন্দ না? সায়ান আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝড়ের বেগে ঘুরে দাঁড়ালো। বেলির ওই চোখের জল আর হাতের টান সায়নের ভেতরের সব দেওয়াল ভেঙে চুরমার করে দিল।
বুঝে নিল এই মেয়েটিকে দূরে সরিয়ে রাখা তার ক্ষমতার বাইরে এখন। সায়ন কোনো কথা না বলে হঠাৎই ঝুঁকে বেলিকে পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত থাকায় সায়নের ঘাড় জড়িয়ে ধরল। পায়ের উপর নুপুরটা টুং করে বেজে উঠল এই নিস্তব্ধ ঘরে। সায়ন বেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ধীর পায়ে নিজের বিছানার দিকে এগিয়ে গেল। সায়ন বেলিকে খুব আলতো করে বিছানায় শুইয়ে দিল। বেলির ছড়িয়ে থাকা চুল, কাঁপতে থাকা ঠোঁট দেখে সায়ন স্থির হয়ে বসে রইল। সায়নের দু চোখে এক আদিম তৃষ্ণা খেলা করছে। বেলির চোখের দিকে তাকিয়ে আলতো করে কাঁধের উপর রাখা ওড়নাটা ধরল। বেলির বুক ধক করে উঠল। সায়ান খুব ধীর লয়ে অতি সন্তর্পণে ওড়নাটা সরিয়ে দিল। রেশমি কাপড়টা বেলির শরীর থেকে পিছলে গিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল। ওড়না সরে যেতেই বেলি লজ্জায় সায়ানের বুকের মাঝে মুখ লুকানোর চেষ্টা করে। সায়ান বেলির চিবুকটা আলতো করে ধরে মুখটা উঁচিয়ে ধরল। 17 বছরের বেলির ভীরু পবিত্র রূপ দেখে সায়ানের বুকের ভেতরের সবটুকু কথরটা যেন মোমের মতন গলে গেল। ভয় পাচ্ছিস? বেলি কোনো কথা বলতেই পারল না, শুধু সায়ানের শক্ত কাঁধ দুটো নিজের ছোট ছোট হাতে শক্ত করে আঁকড়ে ধরল। সায়ান বেলির গলার খাজে নিজের ঠোঁট ছোঁয়ায়। রূপর নুপুরটা পায়ের নড়াচড়ায় টুং করে একবার বেজে উঠল, যেন এই নিভৃত মিলনের সাক্ষী দিল। সায়ানের প্রতিটি স্পর্শ বেলিকে পাগল করে তুলল। সায়ান আর বেলির মাঝে কোনো দেওয়াল রইল না। এক নিবিড় আবেশে দুজন দুজনের ভেতরে হারিয়ে যেতে লাগলো। সায়ানের সুটাম শরীরের উত্তাপ আর বেলির লাজুক সমর্পণ মিলেমিশে একাকার হয়ে গেল। সকালে বেলির ঘুম ভাঙল। ধীর লয়ে চোখ মেলতেই সায়ানের বুকে বেলি শুয়ে আছে। বেলির সারা শরীর যেন এক নিমেষে শিউরে উঠল। বেলি নিচের দিকে তাকাতেই দেখলো একটি মাত্র সাদা চাদরের নিচে দুজন। চাদরের নিচ দিয়ে সায়ানের পেশিবহুল হাতটা বেলির কোমরের ওপর রাখা। কাল রাতের নিবিড় মুহূর্তগুলো একের পর এক বেলির চোখের সামনে ভেসে উঠতে লাগলো। লজ্জায় বেলির ফর্সা মুখটা মুহূর্তেই আগুনের মতন লাল হয়ে গেল। হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে থকথক করছে। বেলি অতি সাবধানে নিঃশ্বাস বন্ধ করে সায়ানের হাতটা সরিয়ে দিল। সায়ান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার শান্ত মুখটা দেখে মনেই হচ্ছে না কাল রাতের মানুষটা কত বেপরোয়া ছিল। বেলি চাদরটা নিজের শরীরে কোনো মতে জড়িয়ে দ্রুত বিছানা থেকে নামে। মেঝের ওপর পড়ে থাকা জামা কাপড়গুলো তুলে নিয়ে প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। ছি, আমি কাল কি করলাম? বেলি নিজের দুই হাতের তালুতে মুখ ঢাকলো। দ্রুত শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ায়। ঝর্ণার ঠান্ডা পানি শরীরে আছড়ে পড়ছে। শাওয়ার নিতে নিতে বেলি ভাবছিল সবকিছু। অজান্তেই মুস্কি হাসলো। ভয় আর লজ্জা থাকলেও মনের এক কোণে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। শাওয়ার নিয়ে ভেজা চুলে বেলি নিজের ঘর থেকে বের হলো। তার পরনে একটি সাধারণ সুতি সালোয়ার কামিজ। ড্রয়িং রুমের দিকে পা বাড়ায়। ঠিক সেই মুহূর্তে সায়ান নিজের ঘর থেকে বেরোলো। সায়ান এখন পুরোপুরি ফ্রেশ। পরনে কেবল একটি কালো ট্রাউজার। ভিজা চুলগুলো কপালে এসে পড়েছে। দুজনের চোখাচোখি হলো। বেলি মুহূর্তেই মাথা নিচু করে ফেললো। তার ফর্সা মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছে। হুট করে কি বলবে খুঁজে পাচ্ছিল না। কাল রাতের নিবিড় মুহূর্তগুলো সায়ানের চোখের সামনেও বারবার ভেসে উঠছে। বেলি, জি। তোর তোর আঙুলটা এখন কেমন? ব্যান্ডেজটা কি ভেজে গেছে? না, ঠিক আছে। আমি আমি চা বসাই। বলেই রান্নাঘরে চলে গেল। চা হাতে নিয়ে ড্রয়িং রুমে আসতেই বেলি দেখলো সায়ান সোফায় বসে আছে। বেলি ধীর পায়ে এগিয়ে গিয়ে টি টেবিলের ওপর চায়ের কাপটা রাখলো। সায়ান মুখ তুলে তাকালো। বেলি চায়ের কাপটা এগিয়ে দিয়ে দ্রুত সরে যেতে চাইল, কিন্তু সায়ান ক্ষিপ্রতায় বেলির হাতটা ধরে ফেলল। হাতের স্পর্শে বেলি আবার শিউরে উঠল। বস এখানে। বেলি দ্বিধা ভরে সোফার এক কোণে বসলো। সায়ান চায়ের কাপে একটা চুমুক দিয়ে বেলির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। বেলির ভেজা চুল থেকে এখনো জলের কণা ঝরছে, যা তার কামিজের কাঁধের কাজটা একটু ভিজিয়ে দিয়েছে। তোর চুলে এখনো পানি লেগে আছে বেলি, ঠান্ডা লেগে যাবে। না, ঠিক আছে, শুকিয়ে যাবে একটু পরে। সায়ান কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা শুকনো তোয়ালে নিয়ে এলো। বেলি কিছু বুঝে ওঠার আগেই সায়ান বেলির পেছনে দাঁড়িয়ে খুব যত্ন করে তার চুলগুলো মুছতে শুরু করলো। এই দৃশ্যটা বেলির কাছে স্বপ্নের মতন মনে হলো। শায়ন ভাই, আমি করছি। চুপচাপ বস। সায়ান একটু থেমে আবার বলল, কাল রাতে তুই আমার হাতটা শক্ত করে ধরেছিলি, মনে আছে? তখন তো খুব সাহস দেখাচ্ছিলি, এখন কেন কাঁপছিস? বেলি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সায়ান বেলির কাঁধের ওপর নিজের হাতটা রাখে। বেলির অনাবৃত ত্বকে সায়ানের আঙুলের স্পর্শে এক তীব্র শিহরণ বয়ে যাচ্ছে। আমার দিকে তাকা। বেলি অনেক কষ্টে চোখ মেলল।
সায়ানের প্রখর নেশাচ্ছন্ন চাহনি আজ যেন বেলিকে পুরোপুরি গ্রাস করে নিতে চাইছে। সায়ান ঝুঁকে বেলির নাকে নিজের নাক ঘষল। তুই আমার অর্ধাঙ্গিনী, ওসব স্বাভাবিক, বুঝছিস? বেলি শুধু মাথা নেড়ে সায় দিল। সায়ান তার অন্য হাত দিয়ে বেলির এলোমেলো ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিল। সায়ান থামল না। বেলির কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো। তীক্ষ্ণ স্পর্শে বেলি শিউরে উঠল। নিজের অজান্তে সায়ানের শক্ত কাঁধ দুটো আঁকড়ে ধরল। সায়ান এবার বেলির কপালে নিজের কপাল ঠেকায়। দুজোড়া নিঃশ্বাস তখন দ্রুত। সায়ান আলতো করে বেলির কামড়ে ধরা ঠোঁটটা নিজের আঙুল দিয়ে মুক্ত করে দিল। সায়ান ঝুঁকে বেলির ঠোঁটে খুব কোমল কিন্তু গভীর একটা চুমু খেল। এরপর সায়ান বেলিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। দুপুরের দিকে সায়ানের ফোনে একটা জরুরি কল আসায় তাকে অনিচ্ছা সত্ত্বেও বের হতে হলো। যাওয়ার সময় বেলির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে গেল, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, নিজের খেয়াল রাখিস। পুরো বিকেলটা বেলির কাটলো এক অদ্ভুত ঘোরের মধ্যে। সায়ানহীন এই বিশাল ফ্ল্যাটটা আজ তার কাছে বড্ড একা লাগছে। রাত তখন প্রায় 9টা। বাইরে ঢাকা শহরের ব্যস্ততা কিছুটা কমেছে। কলিং বেলের শব্দ হতেই বেলি দ্রুত দরজার দিকে ছুটে গেল। দরজা খুলতেই থমকে দাঁড়ায়। সায়ান দাঁড়িয়ে আছে, পরনে কালো শার্ট, যার হাতাগুলো কনুই পর্যন্ত গোটানো। কিন্তু বেলির নজর আটকে গেল সায়ানের হাতে থাকা বিশাল এক তোড়া লাল গোলাপ আর এক গুচ্ছ সাদা বেলি ফুলের দিকে। ফুলের তীব্র সুবাস মুহূর্তেই পুরো ঘরটাকে আচ্ছন্ন করে ফেলল। সায়ান ভেতরে ঢুকে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। বেলি মুগ্ধ হয়ে ফুলের দিকে তাকিয়ে আছে। এসব কার জন্য? সায়ান এক পা এগিয়ে বেলির খুব কাছে এসে থামে। ফুলের তোড়াটা বেলির দিকে বাড়িয়ে দিয়ে চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। তোর নামের সাথে মিলল কি বেলি ফুল আনলাম, আর আমার হৃদয়ের রঙের সাথে মিলিয়ে এই গোলাপ। পছন্দ হয়েছে? বেলি ফুলগুলো বুকে জড়িয়ে ধরল। ফুলের পাপড়ির ন্যায় এক অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়েছে। সায়ান বেলির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। বেলির বুকের সাথে চেপে থাকা ফুলগুলোর ঘ্রাণ আর সায়ানের পুরুষালী পারফিউমের সুবাস মিলেমিশে একাকার হয়ে গেল। সারাটা দিন শুধু তোর কথাই ভেবেছি। জানি না বেলি তুই আমাকে কি করেছিস সে কয়েকদিনে। আমার কি হয়েছে তোকে সারাক্ষণ নিজের সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে। বেলি কোনো কথা বলতেই পারল না। সায়ানের প্রশস্ত বুকের উষ্ণতা, ফুলের তীব্র সুবাস তাকে এক মায়াবী ঘোরের মধ্যে নিয়ে গেছে। সায়ান বেলির চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। বেলির ভেজা চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে, আনন্দের জল। কাছিস কেন পাগলি? তোর এই চোখে আমি আর এক বিন্দু জল দেখতে চাই না। তুই শুধু আমার রাজত্বের একমাত্র রানী। সায়ান বেলিকে এক ঝটকায় পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল। বেলি অপ্রস্তুত হয়ে সায়ানের ঘাড় জড়িয়ে ধরল। সায়ান বেলিকে কোলে নিয়ে নিজের বেডরুমের দিকে হাঁটা দিল। বেলিকে বিছানায় খুব সাবধানে শুইয়ে দিয়ে সায়ান এক হাতে লাল গোলাপের পাপড়িগুলো আলতো করে ছিঁড়ে বেলির সারা শরীরে আর বিছানায় ছিটিয়ে দিতে লাগলো। সাদা চাদরের উপর লাল গোলাপের পাপড়িগুলো যেন এক একটা অনুরাগের চিহ্ন। সায়ান এবার এক গুচ্ছ বেলি ফুলের পাপড়ি নিল। সাদা আর লালের মিশ্রণ এক মায়াবী বৈপরীত্য তৈরি করলো। সায়ান আজ যেন অনুগত প্রেমিকের মতন বেলির কপালে, নাকে আর সবশেষে ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। এক দীর্ঘ পবিত্রময় চুম্বনে তারা দুজন আবার হারিয়ে যেতে লাগলো আদিম আর চিরন্তন অনুভূতির গভীরে। রাত তখন গভীর। বেলির ক্ষুধা লেগেছে। খুব সাবধানে সায়ানের ভারী হাতটা সরিয়ে বিছানা থেকে নামলো। আলমারি থেকে সায়ানের একটা কুচকুচে কালো টি শার্ট টেনে বের করলো। 17 বছরের বেলির ছোট শরীরের জন্য সায়ানের টি শার্টটা অনেক বড়। টি শার্টটা পরতে সেটা বেলির হাঁটু পর্যন্ত নেমে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে বেলি নিজেকে দেখছে। সায়ানের টি শার্টের হাতাগুলো তার হাতের কবজি ছাড়িয়ে অনেক নিচে ঝুলে আছে। সায়ানের শরীরের পুরুষালী পারফিউম শার্টটা থেকে বেলির নাকে আছড়ে পড়ছে, যা তাকে আবার লজ্জায় রাঙিয়ে দিল। পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলো। বেলির পায়ে রূপোর নুপুরটা রাতের এই নিস্তব্ধতায় একটু বেশি জোরে রুনঝুন করে বেজে উঠল যেন। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখলো কিছু ফল আর মিষ্টি রাখা আছে। একটা আপেল নিয়ে কামড় দিতেই পেছন থেকে কারো ভারী নিঃশ্বাসের শব্দ পেল। বেলি চমকে ঘুরে তাকাতে দেখলো সায়ান রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সায়ান খালি গায়ে, পরনে শুধু ট্রাউজার, এলোমেলো চুল। ঘুমন্ত চোখের চাহনিতে বেলির কাছে অপূর্ব লাগছে। সায়ান বেলির ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তার টি শার্টে থাকা বেলির এই ছোট্ট রূপটা দেখে সায়ানের ঠোঁটের কোণে এক চিলটে বাঁকা হাসি ফুটে ওঠে। সায়ান ধীর পায়ে এগিয়ে এলো। বেলির পিঠ এখন ফ্রিজের সাথে ঠেকে গেছে। সায়ান তার 2 হাত দিয়ে বেলিকে মাঝখানে আটকে ফেলল। ক্ষুধা লেগেছে?
আমাকে না ডেকে একা একা খেতে চলে গেলে? আপনি ঘুমাচ্ছিলেন তাই। সায়ান এবার বেলির কোমরে হাত দিয়ে তাকে এক ঝটকায় রান্নাঘরের স্ল্যাবের ওপর বসিয়ে দিল। সায়ানের টি শার্টের নিচ থেকে বেলির ফর্সা পা দুটো বেরিয়ে আছে। সায়ান বেলির দু পায়ের মাঝখানে দাঁড়িয়ে কোমরে দু হাত রাখল। সায়ানের বিশাল শরীরের সামনে বেলিকে আরো ছোট আর অসহায় দেখাচ্ছে, বিশেষ করে সায়ানের ঢিলে ঢালা টি শার্টে আরো বেশি। সায়ান বেলির চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, আজ আমি রান্না করি, তুই শুধু দেখবি। বেলি অবাক হয়ে বড় বড় চোখে সায়ানের দিকে তাকালো। আপনি পারেন? সায়ান বাঁকা হাসে। কেন, বিশেষ হচ্ছে না? সায়ান ফ্রিজ থেকে ডিম আর পাউরুটি বের করলো। বেলি রান্নাঘরের স্ল্যাবের উপর পা ঝুলিয়ে বসে দুলছে। সায়ান চুলোর সামনে দাঁড়িয়ে প্যানে মাখন দিল। বেলি মুগ্ধ হয়ে দেখছে সায়ানকে। সায়ান খুব দক্ষ হাতে স্যান্ডউইচগুলো প্লেটে সাজিয়ে বেলির সামনে ধরল। ধোয়া ওঠা গরম খাবারের সুগন্ধ রান্নাঘরের ছোট ঘরটায় ছড়িয়ে পড়েছে। বেলি স্ল্যাবের উপর বসে পা দুলাচ্ছিল। সায়ান একটা স্যান্ডউইচ নিজের হাতে তুলে নিয়ে বেলির ঠোঁটের কাছে ধরল। নে, খেয়ে দেখ। বেলি ছোট করে কামড় দিল, চোখ বড় বড় করে বলল, আপনি তো সত্যি অনেক ভালো রান্না পারেন, কিন্তু শিখলেন কোথায়? সায়ান একটু ম্লান হাসলো। একা থাকতে থাকতে অনেক কিছু শিখতে হয়েছে রে। সায়ান এবার বেলির চিবুকটা উঠিয়ে ধরে স্যান্ডউইচের বাকি অংশটা নিজের এক কামড় দিল। একই খাবার ভাগ করে খাওয়ার এই নিবিড় মুহূর্তটা বেলিকে এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন করে ফেলল। এখন ক্ষুধা মিটেছে, নাকি আরো কিছু লাগবে? মিটেছে। সায়ান এবার বেলির ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিল। বেলির সারা শরীরে এক ঝোড়ো হাওয়া বয়ে গেল। সায়ানের ঢিলে ঢালা টি শার্টের ভেতর দিয়ে বেলি অনুভব করলো সায়ানের হাতের স্পর্শ। সায়ান বেলিকে স্ল্যাব থেকে এক ঝটকায় পাজাকোলা করে কোলে তুলে নিল। আলতো করে বেলিকে বিছানায় শুয়ে দিল। সায়ান নিজেও বেলির পাশে শুয়ে পড়ল। এক ঝটকায় বেলিকে নিজের বুকের একদম কাছাকাছি টেনে নিল। বেলির পিঠ এখন সায়ানের চওড়া বুকের সাথে মিশে আছে, যেন এক মুহূর্তের জন্য সে বেলিকে নিজের থেকে আলাদা হতে দিতে চায় না। বেলি সায়ানের হাতের ওপর নিজের ছোট্ট হাতটা রাখলো। এরপর এক সময় দুজনে ঘুমিয়ে গেল। পরদিন সায়ান অফিসে পৌঁছলো দেরি করে। আজ মন বসাতে পারছিল না কাজে। বারবার চোখের সামনে ভাসছিল ছোট্ট বেলিকে। বিকেলে অফিস থেকে বের হয়ে সায়ান সোজা চলে গেল শাড়ির দোকানে। রাত তখন প্রায় 8টা। বেলি ড্রয়িং রুমে বসে একটা বই পড়ছিল। কলিং বেলের শব্দ হতেই দ্রুত গিয়ে দরজা খুলে দিল। সায়ান ভেতরে ঢুকলো, হাতে একটা বড় শপিং ব্যাগ। সায়ান কোনো কথা না বলে ব্যাগটা বেলির দিকে বাড়িয়ে দিল। বেলি ব্যাগটা খুলে দেখলো ভেতরে এক অপূর্ব গাঢ় রঙের শাড়ি। শাড়ির ভাঁজে ভাঁজে রূপলি সুতোর কাজ। তুই নীল শাড়ি পরে রিক্সা ঘুরে বেড়াতে চেয়েছিলে না? কাল বিকেলে আমরা বের হব, সারা শহর ঘুরিয়ে দেখাবে তোকে। বেলি খুশিতে আত্মহারা হয়ে গেল। বেলি শাড়িটা বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে প্রায় দৌড়ে চলে গেল। তার মনের ভেতর এখন হাজারটা নীল প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। সায়ান ড্রয়িং রুমে অপেক্ষা করছে বেলির জন্য। পরনে তার সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবিতে সায়ানের দীর্ঘ অবয়ব আভিজাত্য ভরে উঠেছে। বারবার ঘড়িটার দিকে তাকাচ্ছে। এখনো হয়নি তো? কতক্ষণ বসে থাকবো? ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সায়ান ধীর পায়ে বেলির ঘরের দরজার কাছে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা। সায়ান আলতো করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে দেখলো এক অপূর্ব দৃশ্য। গাঢ় নীল রঙের শাড়িটা শরীরে জড়িয়ে বেলি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। খোলা চুলগুলো তার পিঠময় ছড়িয়ে আছে, ঠিক যেন শ্রাবণের মেঘ। দুই হাতে শাড়ির কাপড়টা ধরে কুচি করার আপ্রাণ চেষ্টা করছে। শাড়িটা বারবার তার আঙুলের ফাঁক দিয়ে পিছলে যাচ্ছে। সায়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখলো তার বেলি ফুলকে। নীল শাড়িতে বেলিকে আজ অসম্ভব সুন্দর লাগছে। কি হলো, কুচি করতে পারছিস না? বেলি চমকেই পেছনে তাকালো। সায়ানকে সাদা পাঞ্জাবিতে এত সুন্দর লাগছে যে বেলি এক মুহূর্তের জন্য শাড়ির কথা ভুলে গেল। ঠোঁট উল্টে অসহায়ভাবে বলল, আমি কিছুতেই কুচিগুলো এক জায়গায় রাখতে পারছি না, বারবার হাত থেকে ছুটে যাচ্ছে। আমার না ভীষণ কান্না পাচ্ছে। সায়ান একটু হাসলো, মোহনীয় গম্ভীর হাসি। ধীর পায়ে বেলির একদম কাছে এসে দাঁড়ালো। সায়ানের শরীরে সেই কড়া পারফিউমের ঘ্রাণ বেলি আড়ষ্ট হয়ে গেল। আমি করে দিচ্ছি। বেলি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আপনি আপনি শাড়ি পরাতে পারেন? সায়ান বেলির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সায়ানের আঙুল শাড়ির ভাঁজগুলো ধরতে শুরু করলো। সায়ান খুব নিখুঁতভাবে একটা একটা করে কুচি সাজাতে লাগলো। সায়ান কুচিগুলো গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। কোমরের কাছে শাড়িটা গুজে দেওয়ার সময় তার হাতের ছোঁয়া বেলির পেটের কোমল ত্বকে লাগতেই বেলি চোখ বুজে ফেলল। বেলি শিউরে উঠে সায়ানের চওড়া কাঁধটা খামচে ধরে।
নীল শাড়িতে মোড়ানো বেলি আর সাদা পাঞ্জাবিতে সায়ান। আয়নায় নিজেদের প্রতিচ্ছবি থেকে বেলি অনুভব করলো তার জীবনের শ্রেষ্ঠ বিকেলটা আজ শুরু হতে যাচ্ছে। সায়ান খুব নিপুণ হাতে বেলির কাঁধের ওপর আঁচলটা গুছিয়ে দিল। বেলির ফর্সা ঘাড়ের খুব কাছে সায়ানের তপ্ত আঙুলের ছোঁয়া লাগতেই বেলি শিউরে উঠে নিচে ঠোঁট কামড়ে ধরল। সায়ান আয়নার দিকে তাকিয়ে বেলির চোখের ওপর স্থির দৃষ্টি রাখলো। জানিস বেলি, এই নীল রংটা তোকে একদম নীল পরীর মতো দেখাচ্ছে। দাঁড়া, একটা জিনিস মিসিং। এই ঝুমকো দুটো না পড়লে তোর সাজটা অসম্পূর্ণ থেকে যাবে। সায়ান নিজ হাতে বেলির কানের লতিতে ঝুমকো দুটো পরিয়ে দিল। সায়ানের স্পর্শে বেলির সারা শরীরে এক ঝোড়ো হাওয়া বয়ে গেল যেন। সায়ান এবার বেলির হাতটা নিজের প্রশস্ত হাতের মুঠোর ভেতরে শক্ত করে ধরল। চল এবার, রিক্সা নিচে অপেক্ষা করছে। ফ্ল্যাটের নিচে নামতেই দেখা গেল একটা হুটখোলা রিক্সা। সায়ান আগে রিক্সায় উঠে বেলির দিকে হাত বাড়িয়ে দিল। বেলি শাড়ির কুচি এক হাতে সামলে খুব সাবধানে সায়ানের হাত ধরে রিক্সায় গিয়ে বসলো। রিক্সা চলতে শুরু করতেই বিকেলের ফুরফুরে বাতাস বেলির খোলা চুল উড়তে লাগলো। সায়ান এক হাতে বেলির কোমর জড়িয়ে ওকে নিজের দিকে আরো একটু টেনে নিল। ঠিক আছে তো? ভয় লাগছে না তো তোর? বেলি মৃদু হেসে সায়ানের কাঁধে নিজের মাথাটা রাখলো। না, খুব ভালো লাগছে। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। আমি নীল শাড়ি পরে রিক্সায় ঘুরবো। রমনা পার্কের গেটের সামনে রিক্সাটা থামতেই সায়ান নেমে বেলির দিকে হাত বাড়িয়ে দিল। নীল শাড়িতে মোড়ানো বেলি সায়ানের হাত ধরে রিক্সা থেকে নামলো। সাদা পাঞ্জাবিতে রিজু এক যুবক আর তার পাশে মেঘবরণ চুলের একটা নীলপরি। সায়ান বেলির হাতটা এক মুহূর্তের জন্য ছাড়ল না। প্রশস্ত হাতের মুঠোয় বেলির ছোট হাতটা একদম মিশে আছে। হঠাৎ বেলির চোখ গেল দূরে এক বৃদ্ধর দিকে, যিনি রঙিন হাওয়াই মিঠাই বিক্রি করছেন। বেলির চোখ দুটো চকচক করে উঠল। সায়ান বেলির চোখের ভাষা বুঝতে পেরে একটু হাসলো। হয় মিঠাই খাবি? বেলি মাথা নেড়ে সাই দিতেই সায়ান ওকে নিয়ে এগিয়ে গেল। বৃদ্ধের কাছ থেকে বড় গোলাপি হাওয়াই মিঠাই কিনে সায়ান বেলির হাতে দিল। বেলি ছোট বাচ্চার মতন এক কামড় দিয়ে সায়ানের দিকে বাড়িয়ে ধরল। আপনিও খান। সায়ান প্রথমে ইতস্তত করলেও বেলির আবদার ফেলতে পারল না। নিচু হয়ে বেলির হাত থেকে এক টুকরো মুখে নিল। বেলির হাসিমাখা মুখ দেখে সায়ানের বুকের ভেতর এক অন্যরকম প্রশান্তি বয়ে গেল। বেলি এবার ছবি তুলে দিতে বলল। বড় একটা কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সায়ান ফোনের লেন্সে বেলিকে বন্দি করতে লাগলো। সায়ান ছবিগুলো তুলতে তুলতে মাঝে মধ্যে থমকে যাচ্ছে। লেন্সের ওপারে বেলিকে আজ এতটাই অপার্থিব লাগছে যে তার ইচ্ছে করছে ছবি তোলা বন্ধ করে অপলক তাকিয়ে থাকতে। এবার আমার সাথে একটা তুলুন না। সায়ান বেলির পাশে এসে দাঁড়ালো। সে এক হাতে বেলির কাঁধ জড়িয়ে ধরল। ফ্রন্টে ক্যামেরা অন করতেই স্ক্রিনে ভেসে উঠল এক অসাধারণ দৃশ্য। ক্লিক করে উঠল ক্যামেরা। রমনা পার্কের ঘোরাঘুরি শেষ করে আবারও একটা রিকশায় উঠে ওরা। শহরটা তখন আলোকসজ্জায় ঝলমল করছে। শায়ন ভাই, আজ আমার মনে হচ্ছে আমি কোনো এক রূপকথার রাজ্যে আছি। পুরোটা সন্ধ্যা ওরা রিকশায় ঘুরে বেড়ালো। ঘোরাঘুরি শেষে সায়ান বেলিকে নিয়ে শহরের এক অভিজাত রেস্টুরেন্টে ঢুকলো। সায়ান বেলির পছন্দের সব খাবার অর্ডার দিল। ডিনার শেষ করে ওরা যখন বাসায় ফিরল তখন রাত 9:30। বাসার নিরিবিলি পরিবেশে সায়ান বেলিকে বাজাকলা করে কোলে তুলে নিল। আজকে রাতটা কিন্তু এখনো শেষ হয়নি। তোর শাড়ি আমি পরিয়েছি, আমি খুলব। সায়ান বেলিকে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল। বেলি সায়ানের সাদা পাঞ্জাবির কলারটা খামচে ধরে তার বুকে মুখ লুকালো। বেলির সামনে এইচএসসি পরীক্ষা, সেজন্য বেলি বাড়িতে যাবে, 1 মাস থাকবে। বেলির বাবা আজকে এসেছে বেলিকে নিতে। বেলির বাবা আহসান খান ফ্ল্যাটে ঢুকলেন। ফ্ল্যাট দেখে মনে মনে ভাবলেন খারাপ না। আহসান খান সোফায় বসে চারপাশটা একবার পরখ করে নিলেন। ড্রয়িং রুমে ছিমছাম সাজানো গোছানো ভাবটা তার বেশ পছন্দ হলো। বেশ রুচিশীল। বেলি এখানে বেশ নিরাপদেই আছে। বেলি রান্নাঘর থেকে 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে বাবার সামনে রাখলো। তার পরনে একদম সাধারণ একটা সুতির কামিজ, চুলে আলগা বিনুনি। আহসান খান গ্লাসে চুমুক দিয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে তার। তোর পড়ালেখার কি অবস্থা মা? সামনে তো বড় পরীক্ষা, সিলেবাস কি সব শেষ হয়েছে? বেলি মৃদু হেসে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, মোটামুটি শেষ। তবে বাড়িতে গিয়ে আরো ভালো করে রিভিশন দিতে হবে। এখানে শায়ন ভাইও আমাকে অনেক সাহায্য করেছেন, পড়ার জন্য আলাদা সময় করে দিয়েছেন। আহসান খান স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সন্ধ্যার সায়ান ফ্ল্যাটে ফিরল। ঘর জুড়ে তখন এলাচ আর দারুচিনির সুবাস। সায়ান বুঝতে পারল বেলি তার বাবার জন্য বিশেষ আয়োজনে ব্যস্ত।
সায়ান দ্রুত নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটা ক্যাজুয়াল টি শার্ট পরে নিল। মন পড়ে রইল রান্নাঘরের এই ব্যস্ত মেয়েটির দিকে। রান্নাঘরে গিয়ে দেখলো বেলি ঘামছে, চুলের আছে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। বেলি খুব মনোযোগ দিয়ে মাংস কষাচ্ছিল। পাশে রাখা আছে ভাজা মাছ আর পোলাওয়ের চাল। শর্ত দেখে ফেলি, আমি করছি। সায়ান বেলির হাত থেকে খুন্তিটা আলতো করে কেড়ে নিল। বেলি অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালো। আরে সায়ন ভাই, আপনি কেন? আমি পারবো তো। আপনি যান, বাবার সাথে গিয়ে কথা বলুন। সায়ান খুন্তি নাড়তে নাড়তে গম্ভীর মুখে বলল, চুপ কর, আমি করছি মানে আমিই করব। তুই সারাদিন অনেক খাটাখাটনি করছিস। বেলি আর না করতে পারল না, মুগ্ধ হয়ে সায়ানের রান্না করা দেখছে। সায়ান খুব দক্ষ হাতে মশলা কষিয়ে মাংসে পানি দিল। বেলি পাশে দাঁড়িয়ে সাহায্য করছে, কখনো লবণের কৌটা এগিয়ে দিচ্ছে। আগুনের তাপে দুজনেরই এই খুনসুটি আর নিবিড় সান্নিধ্য রান্নাঘরটাকে এক অদ্ভুত উষ্ণতায় ভরিয়ে তুলল। ঠিক সেই মুহূর্তে আহসান খান রুম থেকে বেরিয়ে পানির জন্য রান্নাঘরের দিকে আসছিলেন, কিন্তু দরজার আড়ালে আসতে তিনি থমকে গেলেন। সামনে যে দৃশ্য তিনি দেখেছেন তা তার কল্পনারও বাইরে। তার মনে পড়ে গেল কয়েক বছর আগের সেই অবাধ্য, জেদি আর খামখেয়ালি সায়ানকে, যে কারো কথা শুনতো না, নিজের ইচ্ছে মতো চলতো। আর আজ সায়ানের চোখে আজ কোনো অহংকার নেই, আছে কেবল বেলির প্রতি এক গভীর যত্ন আর মমতা। আহসান খান আড়াল থেকে দেখলেন সায়ান একবার বেলির কপালে জমে থাকা ঘামটুকু নিজের হাতের উল্টো পিঠ দিয়ে মুছে দিল। বেলি লাজুক হেসে সায়ানের দিকে তাকালো। আহসান খানের অভিজ্ঞ চোখ দুটো আজ এক নতুন সত্যের মুখোমুখি হলো। তিনি বুঝতে পারলেন এই কয় বছরে সায়ান বদলে গেছে। তিনি পানির কথা ভুলে নিঃশব্দে নিজের ঘরে ফিরে গেলেন। তার ঠোঁটের কোণে একচেলটা তৃপ্তির হাসি ফুটে উঠল। বেলিকে সায়নের সাথে বিয়ে দিয়ে ভুল করিনি। রান্নাঘরে তখন সায়ান মাংসের ঝোলটা চেখে দেখে বেলিকে এক চামচ খাইয়ে দিল। দেখ তো লবণ ঠিক আছে কিনা। বেলি মুখ দিয়ে তৃপ্তির হাসি দিল। একদম পারফেক্ট। ডিনার টেবিলে এক ভারী নীরবতা নেমে এসেছে। চামচ আর প্লেটের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আহসান সাহেব খুব ধীরে সুস্থে খাচ্ছেন। তার চোখ দুটো মাঝে মাঝে সায়ানের শান্ত হয়ে যাওয়া চেহারার উপর স্থির হচ্ছে। সায়ানও আজ আগের মতন তর্কে জড়ালো না, বরং একটা গম্ভীর আভিজাত্য নিয়ে খাবারটা শেষ করার চেষ্টা করছে। আহসান সাহেব হঠাৎ গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলেন, অফিসে যাচ্ছে শুনছি, হুম, কাজ কেমন চলছে? ভালো। তিনি আবার বললেন, বেলির পরীক্ষাতেই নিয়ে যাচ্ছি, তুমিও সময় পেলে বাড়িতে যেও। বিয়ের পর তো আর যাওনি। সায়ান এবারও মাথা নাড়ল। আচ্ছা। এরপর আর কোনো কথা হলো না। বেলি আর চোখে একবার সায়ানের দিকে তাকালো। খাবার শেষে আহসান সাহেব যখন সোফায় গিয়ে বসলেন, তিনি মনে মনে অতীতে ভাবতে লাগলেন। একসময় এই সায়ানকে তিনি নিজের হাতে মানুষ করেছেন। সায়ান ছোটবেলায় তাকে ছাড়া কিছুই বুঝতো না। সারাদিন তার পেছনে পেছনে ঘুরতো, কত আবদার, কত বায়না। সময়ের পরিক্রমে সব পরিবর্তন। সেই অবাধ্য ছেলেটা আজ কতটা বদলে গেছে। সময়ের পরিক্রমায় সেই চঞ্চল শিশুটি আজ এক গম্ভীর পুরুষে পরিণত হয়েছে, যার চোখের ভাষা পড়া এখন আহসান সাহেবের পক্ষেও কঠিন। তিনি লক্ষ্য করলেন সায়ান খুব সুশৃঙ্খলভাবে নিজের প্লেটটা সরিয়ে রাখলো। ওর প্রতিটি নড়াচড়ায় এখন এক ধরনের দায়িত্বশীলতা স্পষ্ট। রাত গভীর হচ্ছে। বেলি দ্রুত টেবিল পরিষ্কার করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আহসান সাহেব নিজের ঘরে যাওয়ার আগে সায়ানকে একবার দেখে নিলেন। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। সায়ানের এই পরিবর্তন কি সত্যি শুভ লক্ষণ, নাকি এর পেছনে কোনো গভীর গোপন বিষাদ লুকিয়ে আছে? 22টা দিন কেটে গেছে, কিন্তু সায়ানের কাছে মনে হচ্ছে 22টা বছর। বেলি বাড়িতে গিয়ে পড়াশোনায় ডুবে আছে। এইচএসসি পরীক্ষার চাপ। এই ফ্ল্যাটের প্রতিটি কোণ যেন এখন বেলির অনুপস্থিতির সাক্ষী দিচ্ছে। মেয়েটা প্রজাপতির মতন ঘর জুড়ে ছুটে চলত। পুরো ফ্ল্যাটটা যেন বেলির প্রাণচঞ্চলতায় এক জীবন্ত অরণ্য হয়ে থাকতো। এই দূরত্ব যেন সায়ান আর বেলির মনের সুপ্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তুলেছে। দূরত্ব বাড়লে টান বাড়ে। এই চিরন্তন সত্যিটি যেন এখন সায়ানের জীবনে ধ্রুবতারা হয়ে দাঁড়িয়েছে। সায়ান অনুভব করে সে চঞ্চল প্রজাপতিটা কখন যে ওর হৃদয়ের গহীন কোণে বাসা বেঁধেছে ও নিজেও টের পায়নি। ওদিকে বাড়ির পড়ার টেবিলে বসে বেলিও একই ছটফটানি অনুভব করছে। বইয়ের পাতার অক্ষরগুলো ঝাপস হয়ে আসে, সেখানে কেবল সায়ানের চেহারাটা ভেসে ওঠে। এই বিরহ যেন তাদের দুজনকে আরো কাছে এনে দাঁড় করিয়েছে। বেলি কলেজের ড্রেস পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিপুণ হাতে চুলে ফ্রেঞ্চ বেনি করতে শুরু করলো। মাথার উপর থেকে শুরু করে প্রতিটি চুলের গোজা একটার ভেতর দিয়ে আরেকটা ঢুকিয়ে খুব সুন্দর একটা বুনন তৈরি করলো। বাড়ি থেকে বের হওয়ার সময় বেলি তার মায়ের দোয়া নিয়ে বাবার সাথে গাড়িতে উঠল। রিক্সা কলেজের গেটে থামলো।
তখন চারপাশে পরীক্ষার্থীদের ভিড়। বেলি ভিড় এড়িয়ে নিজের সিটে গিয়ে বসলো। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম কয়েক সেকেন্ড তার বুকটা ঢিপ ঢিপ করছিল, কিন্তু কলম ধরতে সব ভয় উবে গেল। প্রতিটি উত্তরের লাইনে সে হাড় ভাঙা খাটুনির প্রতিফলন ঘটাতে লাগলো। 3 ঘন্টার যুদ্ধ শেষে বেলি যখন খাতা জমা দিল, তখন তার মুখে ছিল এক আকাশ তৃপ্তির হাসি। পরীক্ষা শেষে কলেজের গেট দিয়ে বেরিয়ে এলো। কলেজ আর বাড়ির দূরত্ব কম হওয়ায় বেলির খুব একটা সময় লাগে না আসা যাওয়া করতে। ফ্রেঞ্চ বেনিটা বাতাসে একটু আলগা হয়ে এসেছে, কয়েকটা অবাধ্য চুল তার কপালে এসে পড়ছে। বাড়িতে ফিরতেই বেলির মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কেমন হলো মা? খুব ভালো মা, সব কমন ছিল। নিজের ঘরে গিয়ে ব্যাগটা রেখে জানালার পাশে বসলো। ফোনটা চেক করলো, লোকটা মেসেজ করেনি, এমনকি পরীক্ষা কেমন হয়েছে সেটাও জানতে চায়নি। প্রতিদিন সায়ন বেলিকে পরীক্ষার আগে পরে মেসেজ কিংবা কল করে, তবে আজ লোকটা কোনো মেসেজ কল কোনোটাই করেনি। বেলির খুব কান্না পাচ্ছে। কিশোরী মনে একরাশ অভিমান জমে পাহাড় হয়ে আছে। রাতে পড়া টেবিলে বসে আছে। বাবা মা ভাই ঘুমিয়েছে, রাত বাজে 2টো। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বেলি অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকাতে দেখলো আকাশের বুক চিরে একটা দীর্ঘ আলোর রেখা নেমে এলো। তা সেই ক্ষণিক আলোয় নিচে রাস্তার ধারে কি যেন একটা দেখলো বেলি। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বেলি জানালার ধারে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। একটা পরিচিত অবয়ব। কালো রঙের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী যুবক। বৃষ্টির তোয়াক্কা না করে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বেলির জানালার দিকে। ইয়াসির খান সায়ন। বেলির বুকটা ধক করে উঠল। ভুল দেখছে না তো সে? ঢাকা থেকে এই মফস্বল শহরে এই ঝড় বৃষ্টির রাতে কেন আসবে? বেলি আর এক মুহূর্ত দেরি করলো না। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে সে উন্মাদের মতন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। সাদা শাড়ি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। বিদ্যুতের আলোয় সায়নের মুখটা দেখা যাচ্ছে। বৃষ্টির পানিতে বেলি ভিজে গেল, সেদিকে বেলির খেয়াল নেই। তার দৃষ্টি আটকে আছে নিচে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মানুষটার ওপর। বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মাঝেও বেলি নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে, যা প্রতিটি সেকেন্ডে সায়ান সায়ান বলে চিৎকার করছে। বিদ্যুৎ চমকানোর ক্ষণিক আলোর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটির অবয়ব আরো স্পষ্ট হলো। ইয়াসির খান সায়ান। ভেজা সাদা শার্টটা শরীরের সাথে লেপ্টে থাকায় তার সুঠাম দেহটা আরো স্পষ্ট দেখাচ্ছে। বৃষ্টির ধারায় কপাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। তৃষ্ণার্ত দুটো চোখ সরাসরি বেলির চোখের ওপর স্থির হয়েছে। দাঁড়ানোর ভঙ্গি বলছে সে শুধু এই এক পলক দেখার জন্যই এত মাইল পথ পাড়ি দিয়ে এসেছে। বেলির 2 চোখ বেয়ে বৃষ্টির সাথে নোনা জল মিশে একাকার হয়ে গেল। অভিমানগুলো মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে গেল। বেলি 2 হাতে শক্ত করে ছাদের রেলিংটা আঁকড়ে ধরল। বেলি ছাদ থেকে নিচে নামতে লাগলো। প্রতিটি সিঁড়ি যেন এক একটি যুগের মতো দীর্ঘ মনে হচ্ছে। গেটের ওপাশে আসতেই বেলি দেখলো শায়ন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বেলি আর নিজেকে সামলাতে পারল না। বৃষ্টির মাঝেই দৌড়ে গিয়ে শায়নের একদম সামনে দাঁড়ালো। আপনি আপনি এখন এখানে? শায়ন কোনো কথাই বলল না, শুধু বেলির ভেজা মুখের অবাধ্য চুলগুলো আলতো করে সরিয়ে দিল। শায়নের আঙুলের ছোঁয়া বেলির শীতল ত্বকে লাগতেই বেলি শিউরে উঠল। শায়ন খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, বেলি। বৃষ্টির পানি দুজনকে ভিজিয়ে দিচ্ছে, তাতে কারো খেয়াল নেই। তৃষ্ণার্ত চোখ দিয়ে দুজন দুজনকে দেখে তৃষ্ণা মেটাচ্ছে। শায়নকে নিয়ে বেলি নিজের ঘরে এসেছে। শায়ন বেলিকে নিজের দিকে টেনে নিল। শায়ন কোনো কথা বলার সুযোগ দিল না। এতদিনের বিরহ, প্রতিটি নির্ঘুম রাত, সবটা যেন আজ শায়নের অবাধ্যতায় মিশে গেল। শায়ন পাগলের মতন বেলির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বেলি প্রথমে চমকে উঠেছিল। তার শরীরটা আড়ষ্ট হয়ে গিয়েছিল এক অজানা আশঙ্কায়, কিন্তু পরক্ষণে শায়নের স্পর্শ বেলিকে সব ভুলিয়ে দিল। বেলি শায়নের ভেজা শার্টটা খামচে ধরল। বৃষ্টির জল তাদের শরীর থেকে চুইয়ে ফ্লোরে পড়ছে, কিন্তু সেদিকে কারোর খেয়াল নেই। শায়ন বেলিকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন তাদের মাঝে এক সুতোর ব্যবধানও আজ অসংখ্য। শায়ন বেলিকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন তাদের মাঝে এক সুতোর ব্যবধানও আজ অসহ্য। শায়নের ঠোঁটের তীব্রতা বেলির সারা শরীরে এক ঝোড়ো হাওয়া বইয়ে দিচ্ছে। বেলি চোখ বুজে সেই উন্মাদনায় নিজেকে সঁপে দিল। কিছুক্ষণ পর শায়ান বেলির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আপনি পাগল? এই রাতে এই পথ ড্রাইভ করে কেউ আসে? পাগল তো তুই করেছিস আমাকে। শায়ন বেলির ভেজা চিবুকটা 2 হাতে আলতো করে উঁচিয়ে ধরল। বৃষ্টির পানির সাথে শায়নের তপ্ত নিঃশ্বাস মিশে এক মাতাল করা পরিবেশ তৈরি হয়েছে। শায়নের 2 চোখে তখন এক অদ্ভুত নেশা, যা বেলিকে এক নিমেষেই অবশ করে দিচ্ছিল। শায়ন বেলির ভেজা কপালে নিজের ঠোঁট চেপে ধরল এক দীর্ঘ চুম্বনের জন্য। বেলি চোখ বুজে শায়নের বুকে মুখ লুকালো। শায়নের হৃদস্পন্দন তখন ছাড়াও কোনো যুদ্ধের দামামা বাজাচ্ছে। আর কতদিন বেলি? পরীক্ষা কবে শেষ হবে তোর? তোকে ছাড়া আর থাকতে পারছি না।
সায়ান বেলির চুলে মুখ বুজে অস্পষ্ট স্বরে বলল। বেলি সায়ানের বুকে মাথা রেখে উত্তর দিল। আর মাত্র 2টা পরীক্ষা, তারপর তারপর আমি আপনার কাছে ফিরে আসব। এভাবে কতক্ষণ থাকবে? আপনার সারা শরীর ভেজা। আপনি এখানে দাঁড়ান, আমি বাবা আর মাকে ডেকে তুলছি। সায়ান ছট করে বেলির কবজিটা চেপে ধরল। এই রাতে ওদের আর জাগাতে হবে না। বেলিও ভাবলো আসলেই জাগানো দরকার নেই। বেলি এবার সায়ানের জন্য তোয়ালে নিয়ে এলো। সায়ান ভেজে তোয়ালেটা দিয়ে নিজের পেশিবহুল পিঠ আর বুক মুছতে থাকে। সায়ানকে তোয়ালে দিয়ে নিজে জামা পাল্টাতে গেল। বেলিকে সায়ান জামা পাল্টে নিতে বলেছে, জ্বর এসে যাবে, পরীক্ষার মাঝে এসব হলে সমস্যা আছে। বেলি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সায়ান নিজের ভেজা শার্ট প্যান্ট খুলে ফেলেছে, শুধু তোয়ালে পরে আছে। বেলি 2 হাতে নিজের মুখ ঢেকে অন্যদিকে ফিরে দাঁড়ালো। লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। সায়ান একটু হেসে এগিয়ে এলো। বেলির ঠিক পেছনে গিয়ে দাঁড়াল। লজ্জা পাচ্ছিস কেন বেলি? একটু আগে তো বেশ জড়িয়ে ধরেছিলে। সেটা তো অন্যরকম ছিল। আপনি আপনি এভাবে কেন দাঁড়িয়ে আছেন? সায়ান বেলির কাঁধের ওপর নিজের থুতনিটা রাখলো। সায়ানের ভিজে চুলের কয়েক ফোঁটা জল বেলির ঘাড়ে ডুব করে পড়ল। কি করব বল? আমার গাড়িতে শুধু একটা এক্সট্রা ট্রাউজার ছিল, সেটা তো এখনো গাড়িতেই পড়ে আছে। বেলি উল্টো দিকে ফিরে দ্রুত আলমারি থেকে একটা নতুন চাদর বের করে দিল। হাত বাড়িয়ে পেছনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এই চাদরটা গায়ে জড়িয়ে বসুন। আমি আপনার জামা কাপড়গুলো ফ্যানের নিচে শুকাতে দিয়ে আসছি। সায়ান চাদরটা হাত বাড়িয়ে নিল ঠিকই, কিন্তু বেলির হাতটা ছাড়লো না। আলতো করে বেলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বেলি চোখ কুঁচকে নিচের দিকে তাকিয়ে আছে। সায়ান বেলির চিবুকটা উঁচিয়ে ধরে বলল, তোর এই লজ্জা পাওয়া মুখটা যে কতদিন দেখি না। ছাড়ুন। সায়ান এবার ছেড়ে দেয়। সায়ান চাদরটা গায়ে জড়িয়ে আরাম করে বেলির বিছানায় গিয়ে বসলো। উফ, শান্তি। তোর বেচারা তোর মিষ্টি গ্রামটা আছে। বেলি সায়ানের ভিজে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেলতে গেল। আজ তার অদ্ভুত সুখ অনুভূত হচ্ছে। আজ যে সায়ান তার কাছে আছে, খুব কাছে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দে বেলির ঘুমটা ভাঙলো। পাশে তাকিয়ে দেখলো সায়ান নেই, কেবল চাদরটা ভাঁজ করে রাখা। সায়ান আবার কোথায় গেল এটাই ভাবছে বেলি। বেলি ঘর থেকে বের হওয়ার সময় লজ্জায় কুকড়ে যাচ্ছিল। বাবা মাকে কি বলবে? সায়ান কি এখনো বাড়িতে আছে নাকি চলে গেছে? মনের ভেতর একরাশ দ্বিধা নিয়ে সে ড্রয়িং রুমে এলো। দেখলো সেখানে এক এলাহি কাণ্ড ঘটে গেছে। সায়ান নিজের প্যান্ট শার্ট পরে নিয়েছে, সে সোফায় বসে আছে। বেলিকে দেখে সায়ান একটু হাসলো, যে হাসিতে এক অদ্ভুত প্রশান্তি। এরই মাঝে ওখানে আহসান সাহেব এলেন। সায়ান উঠে দাঁড়িয়ে আহসান সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচু। বেলি ভয়ে আড়ষ্ট হয়ে বাবার দিকে তাকালো। ভাবলো হয়তো বাবা এবার কড়া ভাষায় কিছু বলবেন, কিন্তু আহসান সাহেব খুব ধীর স্থির ভাবে বললেন, ওয়ালাইকুম আসসালাম। রাতে তো খুব বৃষ্টি ছিল রে সায়ান, ড্রাইভ করতে কষ্ট হয়নি তো? বেলি অবাক। বাবা জানতেন? আহসান সাহেব আসলে রাতে সায়ানের গাড়ি আর সায়ানকে আসতে দেখেছিলেন, কিন্তু তিনি তখন কিছু বলেনি। হয়তো সায়ানের এই পাগলামিটার পেছনের গভীরতাটুকু তিনি বুঝতে পেরেছিলেন। এর মধ্যেই দেখা গেল দরজার কাছে বাজারের ব্যাগ স্তূপ করে আছে, যেন আস্ত একটা বাজার সায়ান তুলে নিয়ে এসেছে। বড় বড় মাছ, দেশি মুরগি, সবজি, মাংস, অনেক রকমের মিষ্টি আর ফল। বেলির মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে তো অবাক। এ কি সায়ান, তুই এসব কি করেছিস? এত বাজার কেউ করে? তখন কথা হলো তোর সাথে, আগে জানলে বাজারে যেতে দিতাম না। সায়ান বেলির দিকে একবার আর চোখে তাকালো। বেলির মুখ এখনো লজ্জায় রাঙা হয়ে আছে। শ্বশুরবাড়ির প্রথম সকাল ছোট মা, এটুকু না করলে কি চলে? কথাটা শুনে বেলির মা হেসে ফেলেন। আর বেলি তো লজ্জায় এবার মনে হচ্ছে মাটির সাথে মিশে যাবে। সায়ান যে এত সরাসরি সবার সামনে এভাবে অধিকার খাটিয়ে কথা বলবে সেটা বেলি ভাবতেও পারেনি। দুপুরে খাবার টেবিলে আয়োজন দেখে সায়ানের চোখ ছানা পড়া। সাদা ভাতের পাশে থরে থরে সাজানো বাটি। ছোট মা, আপনি কেন কষ্ট করে এত কিছু করেছেন? বেলির মা সায়ানের কথা কানে নিলেন না। বড় একটা মাছের পেটি সায়ানের পাতে তুলে দিয়ে বললেন, চুপচাপ খাতো সায়ান, কতদিন পর এলি, একটু ভালো করে না খাওয়ালে আমার শান্তি নেই। বেলি একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। বেলির মা লকমা তুলে সায়ানকে খাইয়ে দিতে লাগলেন। সায়ানের চোখে কেন জানি এক মুহূর্তের জন্য জল চিকচিক করে উঠল। পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আদ্রিক পাশ থেকে বলে উঠল, শায়ান ভাই, মা তো আমাকে এভাবে খাইয়ে দেয় না। আপনি তো দেখি আম্মুর ফেভারিট। সায়ান হেসেই ফেলল। হিংসা করিস না আদ্রিক, ভালো করে পড়াশোনা কর, তোকেও খাওয়াবে। দুপুরে খাবারের পর বাড়ির পেছনের বড় আম বাগানটায় মাদুর পাতা হলো।
সায়ান আর আদ্রিক মিলে বসলো আড্ডায়। আদ্রিক তার আঁকা কয়েকটা স্কেচ নিয়ে এলো সায়ানকে দেখানোর জন্য। সায়ান খুব মন দিয়ে আদ্রিকের ছবিগুলো দেখছিল। তোর হাত তো বেশ পাকা আদ্রিক। এই যে ছায়া আর আলোর খেলাটা করেছিস, এটা বেশ সৃজনশীল। শায়ান ভাই, আমি আসলে আর্কিটেকচার নিয়ে পড়তে চাই। ভবিষ্যৎ মানুষ নিজে তৈরি করে রে। তুই যদি সেরা হতে পারিস তবে কাজের অভাব হবে না। বেলি ঘর থেকে চা নিয়ে এলো। আদ্রিক একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। চা দেওয়ার সময় সায়ানের সাথে ওর চোখাচোখি হতেই সায়ান খুব নিচু স্বরে বলল, তোর মা কিন্তু আমার কাছে আটকে দিয়ে তোকেই বিপদে ফেললো। সারা রাত এখন আমার চোখের সামনে থাকবে, আর আমি কেবল তাকিয়ে থাকবো। বেলি লজ্জায় লাল হয়ে চায়ের কাপটা রেখে দ্রুত ভেতরে চলে গেল। আদ্রিক আর চোখে সেটা দেখে একটা দুষ্টু হাসি দিল। সে বুঝতে পারছে সায়ান ভাই আর তার আপুর মাঝখানে ভালোবাসার এক গভীর স্রোত বইছে। সন্ধ্যা হতে আদ্রিক আর সায়ান মিলে ছাদে গেল। বেলি পড়ছে ঘরে। আদ্রিক আজ সায়ানকে তার এলাকার সব গল্প বলছে। সায়ানও খুব মন দিয়ে ওর কথা শুনছে। মাঝে মাঝে সায়ান আদ্রিককে শাসন করছে। বন্ধু বান্ধব চিনে চলবে আদ্রিক, এই বয়সে সঙ্গ খুব জরুরি। আদ্রিক মাথা নেড়ে সায় দিচ্ছে। সায়ান ভাইয়ের ব্যক্তিত্ব ওকে পুরোপুরি মুগ্ধ করে ফেলেছে। রাতের ডিনারের সময় বেলির মা আবার সেই এলাহি কাণ্ড করেন। বেলির মনে হচ্ছে এই একটা দিনে সায়ান ভাই যেন তার পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। বিছানায় শুয়ে সায়ান ফোন দেখছে। বেলির পড়া শেষ। বিছানার দিকে তাকাতেই দেখে সায়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সায়ান ফোনটা পাশে রেখে হাতের ইশারায় বেলিকে কাছে ডাকলো। বেলি কুণ্ঠিত পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। সায়ান ওর হাতটা ধরে এক টানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। বেলির সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আপনি ঘুমাননি এখনো? সায়ান কোনো কথা না বলে বেলির কোমরে হাত দিয়ে তাকে বিছানায় নিজের পাশে বসালো। তারপর বেলির কপালে জমে থাকা কয়েকটা অবাধ্য চুল কানের পেছনে গুজে দিয়ে তার মুখটা দুহাতে আগলে ধরলো। এই ঘরে তোর এত কাছে থেকে নিজেকে সামলানো যে কতটা কঠিন সেটা তুই বুঝবি না। বেলি লজ্জায় চোখ নামিয়ে নিল। সায়ান এবার আর দূরত্ব বজায় রাখলো না। বেলির চিবুকটা উঁচিয়ে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর সায়ান বেলির গলার খাঁজে মুখ নামিয়ে রানল। বেলির শরীর থরথর করে কাঁপছে। সায়ানের বুকে মুখ লুকিয়ে হাঁপাচ্ছে। সায়ানের খেয়াল আসে বেলির পরীক্ষা আছে কাল, তাই আর এগোনো না। এরপর সায়ান বেলিকে নিজের বাহুবন্ধনে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। একে অপরকে জড়িয়ে ধরে একসময় দুজনে ঘুমিয়ে পড়ল। পরীক্ষার হলের গেটে সায়ানের কালো গাড়িটা থামতেই চারপাশের অনেক পরীক্ষার্থী আর অভিভাবকদের নজর সেদিকে আটকে গেল। সায়ান আজ পরেছে কুচকুচে কালো রঙের একটা ফিটিং শার্ট, যার হাতাগুলো কনুই পর্যন্ত গোড়ানো, চোখে ডার্ক সানগ্লাস। রোদ ঝলমল সকালে কালো শার্টে সায়ানকে এতটাই হ্যান্ডসাম আর আভিজাত্য মাখা দেখাচ্ছে যে কেউ দ্বিতীয়বার তাকাতে বাধ্য। বেলি গাড়ি থেকে নামার সময় সায়ান বলল, বেস্ট অফ লাক বেলিফুল, মাথায় ঠান্ডা রেখে লিখবি, আমি কিন্তু গেটেই আছে। বেলি মুস্কি হেসে আচ্ছা বলে দ্রুত পা চালিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু বিপদ ঘটল হলের বারান্দায় গিয়ে। বেলির কয়েকজন বান্ধবী তিথি আর রাইসা একদম হাঁ করে তাকিয়ে আছে। তিথি কনুই দিয়ে বেলির পেটে একটা খোঁচা মেরে ফিসফিস করে বলল, কিরে বেলি, ওই ব্ল্যাক শার্ট পরা লোকটা কে রে? ইস, কি লেভেলের হ্যান্ডসাম, যেন কোনো সিনেমার হিরো গাড়ি থেকে নামলো। উফ বেলি, লোকটার পার্সোনালি দেখো, ব্ল্যাক শার্টে কি দারুণ লাগছে। তোর রিলেটিভ নাকি রে? আমাদের একটু পরিচয় করে দিবি না? বান্ধবীদের মুখে সায়ানের এমন প্রশংসা শুনে বেলির ভেতরে কেমন যেন একটা খচখচানি শুরু হলো। এতদিন সে শুধু সায়ানকে নিজের করে দেখেছে, এখন অন্য মেয়েদের চোখে সায়ানের জন্য এই মুগ্ধতা দেখে মনটা জ্বলে উঠল। বেলির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে সায়ানকে বলে আসতে, আপনি কেন এখানে এভাবে দাঁড়িয়ে আছেন? কেন কালো শার্ট পরেছেন? সবাই যে আপনার দিকে তাকিয়ে আছে সেটা কি বুঝতে পারছে না? বেলি মুখটা গোমরা করে বান্ধবীদের ঝাড়ি দিয়ে বলল, তোদের কি পড়ার কোনো চিন্তা নেই? কার শার্ট কেমন, কে হ্যান্ডসাম, এসব নিয়ে গবেষণা করতে এসেছিস? যা নিজের সিটে গিয়ে বস। তিথি চোখ টিপে হাসলো। ওরে বাবা, বেলির যে দেখি হিংসে কাজ হচ্ছে, তার মানে ডাল মেয়ে কুছ কালা হ্যায়। লোকটা নির্ঘাত তোর স্পেশাল কেউ, তাই না? বেলি আর কোনো উত্তর দিল না। গটগট করে নিজের সিটে গিয়ে বসলো, কিন্তু তার মন পড়ে রইল বাইরে। বেলি মনে মনে গজগজ করতে লাগলো, ইস, লোকটা কি একদম বুঝতে পারছে না যে সবাই ওকে দেখছে? উফ, কালো শার্টটা আজ না পরলেই হতো। এখন কি আমি পরীক্ষার খাতায় মন দেবো নাকি ওনাকে পাহারা দেবো? পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরও বেলির মাথায় ঘুরপাক খাচ্ছে সায়ানের প্রতি অন্যদের দৃষ্টি। বেলির পরীক্ষার হলে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে সায়ান। পরীক্ষার হল থেকে বেলি বের হলো, তার মেজাজ সপ্তমে।
যদিও পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু বান্ধবীদের ওই হা করে তাকিয়ে থাকা আর সায়ানের নির্বিকার হিরোসুলভ ভঙ্গি তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। গেটের কাছে আসতে দেখলো সায়ান দাঁড়িয়ে আছে। বেলিকে আসতে দেখে সায়ান এগিয়ে এলো। কেমন হলো পরীক্ষা? মগত ভার কেন? বেলি কোনো উত্তর দিল না। গটগট করে গিয়ে গাড়ির সামনের সিটে বসে জোরে দরজা বন্ধ করলো। সায়ান ভ্রু কুচকে ড্রাইভিং সিটে বসে বেলির দিকে তাকালো। কি হয়েছে? প্রশ্ন কি খুব কঠিন ছিল? প্রশ্ন কঠিন না, আপনার তো খুব শখ জেগেছে সবাইকে নিজের রূপ দেখানোর। এই গরমে কালো শার্ট পরে রোদে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? সবাই যে আপনার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আপনার কি একটু কাণ্ডজ্ঞান নেই? সায়ান অবাক হয়ে কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই হু হু করে হেসে ফেলল। ও, তার মানে ম্যাডাম হিংসা করছেন? সবচেয়ে ভালো শার্টটা পরলাম আর তুই উল্টো আমার উপর চোটপট করছিস। সবচেয়ে ভালো শার্ট না, ছাই। আমার বান্ধবীরা তো আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছে। তিথি তো বলেছিল পরিচয় করিয়ে দিব। যাবো এখন ডাকতে। সায়ান এবার গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলো। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে বেলির গালটা আলতো করে টেনে দিয়ে বলল, তোকে বেশ সুন্দর লাগছে রাগে রেগে চেহারায়। শোন বেলি, এই পুরো শহরে কে আমার দিকে তাকালো আর কে ক্রাশ খেলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার চোখ তো শুধু একটা মেয়ের দিকে আটকে থাকে। যাই হোক, এবার শান্ত হ। সামনে একটা আইসক্রিমের দোকান আছে, চল তোর মাথাটা একটু ঠান্ডা করে। বেলি আর চোখে সায়ানের দিকে তাকালো। কালো শার্টের হাতা গোটানো অবস্থায় তার পেশিবহুল হাতগুলো স্টিয়ারিং ঘোরাচ্ছে। দৃশ্যটা সত্যিই খুব সুন্দর। বেলি মনে মনে ভাবলো, মানুষটা আসলে খুব হ্যান্ডসাম। আর এটা শুধু আমার, অন্য কারো না। রাগটা ধীরে ধীরে জল হয়ে গেল যেন। বেলি তার হাতটা সায়ানের হাতের উপর রাখলো। সায়ানও শক্ত করে বেলির হাতটা চেপে ধরল। সায়ান এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে আর অন্য হাতে বেলির আঙুলগুলো নিজের হাতের মুঠোয় পুরে রেখেছে। সায়ান হঠাৎ আর চোখে বেলির দিকে তাকিয়ে বলল, কি হলো? রাগ কি আইসক্রিমের মতোই গলে গেল নাকি এখনো ভেতরে ভেতরে আছে? বেশি কথা বলবেন না তো। আপনি তো সুযোগ পেলে আমাকে খেপিয়ে মজা পান। সায়ান হাসতে হাসতে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। সায়ান বেলির দিকে পুরো ঘুরে বসে আর ছোটখাটো হাতটা নিজে দুই হাতের তালুতে নিয়ে নিল। শোনো রাগ, তোকে খ্যাপনের মধ্যে যে আনন্দ আছে তার কোনো কিছুতে নেই। বিশেষ করে তোর নাকের টকে যখন রাগটা এসে জমে, তখন তোকে একদম ওই লাল টকটকে কৃষ্ণচূড়া ফুলের মতো লাগে। আপনি না আসলে একটা পাগল। রাস্তার মাঝখানে গাড়ি থামানোর কোনো মানে হয়? সায়ান বেলির হাতে আলতো করে একটা চুমু খেয়ে বলল, এই যে 22টা দিন তোকে ছাড়া কাটিয়েছি, মনে হচ্ছিল বুকের ভেতরটাকে পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এখন মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া কোনো সম্পদ ফিরে পেয়েছি। বেলি সায়ানের এই অকপট স্বীকারোক্তিতে নিস্তব্ধ হয়ে গেল। তার নিজেরও কি কম কষ্ট হয়েছে? কতবার যে সায়ানকে কল্পনা করেছে তার ইয়াত্তা নেই। ধীরে ধীরে সায়ানের কাঁধে মাথা রাখলো। এই মানুষটার উপস্থিতি বেলিকে এক অদ্ভুত নিরাপত্তা দিচ্ছে। সায়ান বেলির চুলে মুখ গুজে বলল, তোর এই চুলের গন্ধে যে কি নেশা আছে বেলি, তা তুই জানিস না। ঢাকা গিয়ে কিন্তু আমার মার সাথে বড় এক যুদ্ধে। সায়ান বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সেই নিস্তব্ধতায় দুজন দুজনার হৃদস্পন্দন শুনল। তারপর সায়ান আবার গাড়ি স্টার্ট দিল। গাড়িটা পূর্ণ বেগে বাড়ির দিকে ছুটছে। বেলি অনুভব করলো এই মানুষটাই ওর একমাত্র ধ্রুবতারা, যার শাসন, সোহাগ আর পাগলামি এখন বেলির সব। সায়ান আর বেলির জীবনে কয়েকটা দিন যেন স্বপ্নের মতন কেটে গেল। সবকিছু ছাপিয়ে এখন এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। বেলির বাবা আহসান সাহেব এর মনে কোনো সংশয় নেই আর সায়ানকে নিয়ে। সায়ানের দায়িত্ববোধ আর বেলির প্রতি তার নিখাত ভালোবাসা এখন সবার চোখে পড়ার মতন। বাড়ির পেছনের পুকুর ঘাটে বাঁধানো ঘাটটায় বসে আছে সায়ান আর বেলি। চারিদিকে ছিচি পোকার ডাক আর জোনাকির মেলা। বেলি পা ডুবিয়ে বসেছে শীতল জলে। বাতাসের ঝাপটায় বেলির খোলা চুলগুলো বারবার সায়ানের মুখে আশ্রে পড়ছে। সায়ান বেলির হাতটা টেনে নিয়ে নিজের হাতের তালুতে রাখলো। তারপর খুব নিচু স্বরে বলল, মাঝে মাঝে ভাবি বেলি, সেদিন যদি আমি মাকে ফিরিয়ে দিতাম তবে আজ আমরা কোথায় থাকতাম। সায়ানের হাতের আঙুলগুলো এখন বেলির আঙুলের ফাঁকে। বেলি শান্ত গলায় বলল, হয়তো আমি কোনো অচেনা মানুষের ঘর করতাম আর আপনি আপনার সেই এক রোগা জীবন নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে মিলন লিখে রেখেছিলেন। সায়ান হঠাৎ বেলির কোমর জড়িয়ে ধরে ওকে নিজের আরো কাছে টেনে নিল। দুজনের মাঝখানে এখন এক সুতোর দূরত্ব। সায়ান বেলির ঠোঁটে নিজের অধিকার স্থাপন করলো।
বেলিও কোনো দ্বিধা না করে সায়ানের শার্টের কলারটা খামচে ধরল। পুকুর ঘাটে জোনাকিরা সাক্ষী হয়ে রইল এক যুবকের এক মায়াবী কিশোরীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের। অনেকক্ষণ পর সায়ান বেলির কপালে কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমায় কোনোদিন মুক্তি দিস না। বেলি ম্লান হাসল। সায়ানের বুকে মাথা রেখে আকাশের একলা চাঁদটার দিকে তাকিয়ে ভাবল, জীবনটা সত্যিই সুন্দর যদি পাশে এমন একটা পাগলাটে মানুষ থাকে। ওই ছেলেটা তোর কত কাছে এসেছিল বেলি? কটুক ছুঁয়েছিল তোকে? বল। সায়ান এক হাতে বেলির গলার নলিটা চেপে ধরল, অন্য হাত দিয়ে এক ঝটকায় বেলির ওড়নাটা টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে মারল। শায়ন ভাই বিশ্বাস করুন, ও শুধু বেলির আকুতি সায়ানকে যেন আরো খেপিয়ে দিল। সায়ান সজোরে বেলির কামিজ ধরে টান দিল। চরচর শব্দে কামিজটা বেলির শরীর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। বেলি তখন কেবল শুধু অন্তর্বাসে সায়ানের সামনে উন্মুক্ত। সায়ান বেলিকে দেওয়ালের সাথে চেপে ধরল। সায়ান বেলির গলার কাছে খুব মুখ নিয়ে গর্জাতে লাগলো, তোর এই শরীরে ইয়াসির খান সায়ান ছাড়া অন্য কারো আকুল তো তোর কথা। বাতাস লাগো, আমি সহ্য করবো না। বলে সায়ান বেলি ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফ্ল্যাশব্যাক। বেলি ক্লাসের শেষে লনের একটা বেঞ্চে বসে নিজের নোটসগুলো গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই ওর ক্লাসমেট হ্যারি এক গাদা বই হাতে নিয়ে ওর দিকে এগিয়ে এলো। হাই বেলি, তোমার কি গতদিনের লেকচারটা কমপ্লিট হয়েছে? আমি একটা জায়গায় একটু আটকে গেছি। হ্যাঁ হ্যারি, আমি ওটা লিখেছি, তুমি চাইলে দেখতে পারো। বেলি ব্যাগ থেকে খাতাটা বের করতে যাবে, ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বলো। বাতাসের সাথে একটা ছোট শুকনো পাতার গুঁড়ো বেলির বাম চোখে ঢুকে গেল। আহ! বেলি যন্ত্রণায় চোখ চেপে ধরল। চোখটার সাথে সাথে লাল হয়ে জল চলে এলো। কি হয়েছে বেলি? চোখ ডলো না, আরো লাল হয়ে যাবে। আমাকে দেখতে দাও তো। বেলি চোখ মেলতেই পারছিল না। হ্যারি আলতো করে বেলির চোখের নিচে হাত দিয়ে টেনে ধরল। একটু ওপরের দিকে তাকাও তো বেলি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। জাস্ট এক সেকেন্ড, আমি বের করে দিচ্ছি। বেলি আর হ্যারির মাঝখানে তখন দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। হ্যারি খুব সাবধানে বেলির চোখের একদম কাছ থেকে দূরটা সরানোর চেষ্টা করছিল। বেলির ফর্সা মুখে হ্যারির হাতের আঙুলগুলো স্পর্শ। দূর থেকে দেখলে মনে হবে দুজন খুব অন্তরঙ্গ কোনো মুহূর্তে কাটাচ্ছে। ঠিক সেই মুহূর্তের ব্ল্যাঙ্ক রেঞ্জ রোভারটা ক্যাফেটেরিয়ার সামনে এসে থামলো। সায়ান গাড়ি থেকে নামলো বেলিকে নিয়ে যাওয়ার জন্য। পরনের দামি নেভি ব্লু স্যুট, চোখে সানগ্লাস। কিন্তু লনের দিকে নজর পড়তে সায়ানের মাথায় রক্ত উঠে গেল। চোখের সামনে দেখছে বেলি একটা ভিনদেশি ছেলের খুব কাছে বসে আছে। সেই ছেলেটা বেলির মুখটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ছুঁয়ে আছে। সায়ানের মাথায় যেন রক্ত উঠে গেল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সায়ান বড় বড় পা ফেলে এগিয়ে গেল। হ্যারি কিছু বুঝে ওঠার আগে সায়ান সজোরে একটা ধাক্কা দিল ওকে। হ্যারি ডাল সামলাতে না পেরে ঘাসের উপর ছিটকে পড়ল। হেই, হোয়াট ইজ দিস? সায়ান হ্যারির কলার চেপে ধরার জন্য এগোতে চাইল, কিন্তু বেলি ততক্ষণে চোখ কসলাতে কসলাতে দাঁড়িয়ে পড়েছে। শায়ন ভাই, আপনি এখানে? সায়ানের গলার আওয়াজ বাঘের গর্জনের মতন শোনালো। হ্যারির দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকবে একদম। Don't you dare look at her. She's mine. Every single inch of her belongs to Yasir Khan Shayan. One more step toward her, and I will destroy your life in a heartbeat. Now get lost before I lost my mind. Get lost. Next time যদি ওকে টাচ করার সাহস করিস, ওই হাত আমি আস্ত রাখবো না। It's my warning. সায়ান এবার বেলির দিকে ফিরল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাসা চল বেলি। বেলি বুঝতে পারলো আজ আর রক্ষা নেই। সায়ানের এই রুদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। ইউনিভার্সিটি চত্বরে সবার সামনে বেলিকে টেনে এসে গাড়ির দিকে নিয়ে চলল সায়ান। বাড়িতে পৌঁছেছে। গাড়ি থামতেই সায়ান বেলির ডান হাতটা এমন এক হ্যাচকা টানে ধরল যে বেলি যন্ত্রণায় নীল হয়ে গেল। নাম গাড়ি থেকে। বেলি কাঁদতে কাঁদতে নামলো। সায়ান বেলিকে সরাসরি হিড়হিড় করে টেনে নিয়ে গেল বেডরুমে। রুমে ঢুকে সায়ান বেলিকে সজোরে ধাক্কা দিয়ে আছড়ে ফেলল ড্রেসিং টেবিলের আয়নার উপর। বেলি কিছু বুঝে ওঠার আগেই সায়ান বাঘের মতন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। ওই ছেলেটা তোর কত কাছে এসেছিল বেলি? কটুক ছেড়েছিল তোকে? বল। সায়ান এক হাতে বেলির গলার নলিটা চেপে ধরলো, অন্য হাতে এক ঝটকায় বেলির ওড়নাটা টেনে ছিঁড়ে দূরে ছুঁড়ে মারল। শায়ন ভাই, বিশ্বাস করুন, ও শুধু ধুলো পরিষ্কার করছিল। আহ! বেলির আকুতি সায়ানকে যেন আরো খেপিয়ে দিল। সায়ান সজোরে বেলির কামিজ ধরে টান দিল। কামিজটা বেলির শরীর থেকে ছিঁড়ে নিচে পড়ে গেল। বেলি তখন কেবল নিজের পাতলা অন্তর্বাসে সায়ানের সামনে উন্মুক্ত। সায়ান বেলিকে এক হাতে দেওয়ালের সাথে চেপে ধরল,
সায়ান বেলির গলার কাছে মুখ নিয়ে গর্জাতে লাগলো। তোর এই শরীরে ইয়াসির খান ছায়া ছাড়া অন্য কারো আঙুল তো দূরের কথা, বাতাস লাগা আমি সহ্য করবো না। বলে সায়ান বেলির ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। বর্তমান সায়ান বেলির ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল। বেলি ছটফট করলো, হাত পা ছুড়ল, কিন্তু সায়ান ওকে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। বেলি বিছানা চাদর খামচে ধরে ওপাশে পালানোর চেষ্টা করতেই সায়ান ওর পা টেনে নিজের নিচে নিয়ে এলো। বেলি তখন কাঁদতে কাঁদতে শুধু বলছে, ছেড়ে দিন শায়ন ভাই, মরে যাবো আমি, প্লিজ। সায়ান বেলির কথা শুনল না। বেলির দুই হাত একসাথে মুঠো করে ধরে নিজের সিল্কের টাইটা দিয়ে খাটের ফ্রেমের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। বেলি এখন পুরোপুরি বন্দি। সায়ান এবার বেলির বক্ষ ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। বেলির কোমল ত্বকে সায়ান সজোরে কামড় বসালো। বেলি ব্যথায় ধনুকের মতন বেঁকে উঠল। চোখের জল বালিশ ভিজিয়ে দিচ্ছে। সায়ান মুখ তুলে বেলির চোখের দিকে তাকালো। চোখ দুটো লাল টকটকে। সায়ান বেলিকে বাথরুমে নিয়ে এলো। সোজা বাথটবে বেলিকে নিয়ে যায়। সায়ান হাঁটু গেড়ে বাথটবের পাশে বসলো। বেলির ভেজা চুলগুলো এক হাতে মুছড়ে ধরে মুখটা উপরের দিকে তুলল। সায়ানের দৃষ্টি আজ অন্যরকম। হাত বাড়িয়ে সাবান আর লিকুইড সোপ নিয়ে বেলির মুখ আর গলায় নিষ্ঠুরভাবে ঘষতে শুরু করলো। ওই ছেলের তোর এই গালে হাত দিয়েছিল না? সায়ান বেলির গালের ফর্সা চামড়ায় এত জোরে ঘষতে লাগলো যে জায়গাটা মুহূর্তেই টকটকে লাল হয়ে উঠল। আপনি আপনি পাগল হয়ে গেছেন, ও জাস্ট হেল্প করছিল। সায়ান বেলির হাত দুটো টেনে নিয়ে সাবানের ফেনা দিয়ে পাগলের মতন ঘষতে লাগলো। সাহস কি করে হয় ওর তোর দিকে তাকানোর? আজ তোর সারা শরীর থেকে আমি পরপুরুষের ছোঁয়া ঘষে ঘষে তুলে ফেলবো। এই শরীর শুধু আমার, এখানে অন্য কারো নিঃশ্বাস লাগাও পাপ। সায়ান যেন এক উন্মাদের মতন আচরণ করছে। চোখে তখন এক উন্মাদ জেদ। বেলি যন্ত্রণায় ছটফট করছিল। সাবানের ফেনা ওর চোখে মুখে ঢুকে যাচ্ছে, কিন্তু সায়ান থামছে না। বেলি সারা শরীরে পানি ঢেলে দিয়ে অসংলগ্নভাবে বলতে লাগলো, তোকে আমি পবিত্র করে দেব বেলি। আমার ছাড়া আর কারো স্পর্শ তোর এই শরীরে থাকবে না, কিচ্ছু না। বেলি ফুপিয়ে কাঁদতে লাগলো। বেলি নিস্তব্ধ হয়ে গেল। বুঝতে পারলো সায়ান তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসা আসলে এক ভয়ঙ্কর শৃঙ্খল। সায়ান যেন আজ মানুষ নয়, এক আদিম হিংস্রতায় মত্ত এক জানোয়ার। বেলিকে হাসকা টানে তুলল। ভেজা জামা কাপড় বেলির শরীরে লেপ্টে আছে, যার নিচ দিয়ে তার কম্পিত শরীরের প্রতিটি রেখা স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়ান বেলিকে বাথরুমের বড় আয়নাটার সামনে দাঁড় করালো। আয়নার ওপর বাষ্প জমেছে। সায়ান এক হাতে সেটা মুছে বেলির মুখটা আয়নার দিকে ঘুরিয়ে ধরলো। দেখ, নিজেকে দেখ বেলি, এই যে লাল হয়ে আছে তোর গাল, এটা আমার দাগ। ওই ছেলেটার ছোঁয়া এখন আর নেই, আছে শুধু আমার দেওয়া এই দহন। সায়ানের কণ্ঠস্বর বাথরুমের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। বেলি ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আমাকে মেরে ফেলুন শায়ন ভাই, এইভাবে তিলে তিলে শেষ করবেন না। আমি আপনার স্ত্রী, কোনো কেনা গোলাম নই। সায়ান হঠাৎ বেলির ভেজা ঘাড়ের নিচে নিজের মুখ নিয়ে এলো। আয়নায় বেলির চোখের দিকে তাকিয়ে হিস হিস করে বলল, তুই আমার গোলামের চেয়ে বেশি কিছু বেলি, তুই আমার নেশা। আর শোন, তুই শুধু আমার স্ত্রী নস, তুই আমার অস্তিত্বের সে অংশ যে আমি কাউকে ছুঁতে দেব না। কাল থেকে তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ, ঘরের ভেতর থাকবি আমার চোখের সামনে। না, আমার পরীক্ষা আছে, আমার ক্যারিয়ার। সায়ান বেলির ঠোঁটের ওপর নিজের বুড়ো আঙুল চেপে ধরল। চোখ দুটো তখন টকটকে লাল। ক্যারিয়ার? আমার ভালোবাসার চেয়ে বড় ক্যারিয়ার তোর আর নেই। আজ থেকে এই বাড়ি তোর পৃথিবী। বলে সায়ান বেলিকে আবার কাঁধে তুলে নিল। বাথরুম থেকে সোজা নিয়ে এলো বিছানায়। সায়ানের নিজের পরনের শার্টটাও এখন ভিজা। সায়ান বেলির দু হাত মাথার উপরে তুলে ধরে আবার টাই দিয়ে বেঁধে ফেলল। সায়ান আজ তার সর্বোচ্চ দিয়ে বেলিকে প্রমাণ করে দিচ্ছে যে সে কেবল এক অবাধ্য প্রেমিকের জড়িত সম্পদ। বেলির ভেজা অন্তর্বাসটা তার ত্বকের সাথে লেপ্টে থেকে শরীরটাকে আরো বেশি উন্মুক্ত করে দিয়েছে। সায়ান বেলির ওপর নিজের ভার ছেড়ে দিয়ে তার গলার খাঁজে মুখ ডুবিয়ে দিল। সায়ানের নিঃশ্বাস বেলির শরীরে আগুনের মতন বিঁধছে। সায়ান খুব ধীর লয়ে বেলির ঘাড়ে কাঁধে আর উন্মুক্ত বক্ষ ভাঁজে নিজের ঠোঁট আর দাঁতের চিহ্ন এঁকে দিতে লাগলো। শায়ন ভাই, ছেড়ে দিন, অনেক হয়েছে। শরীরটা ব্যথায় অজানা এক শিহরণে ধনুকের মতন বেগে যাচ্ছে। সায়ান এবার আরো হিংস্র হয়ে উঠল। বেলির অন্তর্বাসের ফিতেটা এক টানে ছিঁড়ে ফেলল। বেলি লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। সায়ানের শক্ত বাঁধন তাকে এক ইঞ্চিও নড়ার সুযোগ দিল না। সায়ান বেলির কোমল শরীরের ওপর নিজের রাজত্ব শুরু করলো। সায়ান বেলির শরীরের প্রতিটি ভাঁজে নিজের নেশাতুর মুখ ডুবিয়ে তাকে নিংড়ে নিতে লাগলো।
সায়ান বেলিকে পুরোপুরি নিজের নিচে পিষে ফেলে তার সাথে চরমভাবে ঘনিষ্ঠ হতে শুরু করলো। বেলির গলার আওয়াজ ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো। কেবল ঘরের নিস্তব্ধতা ভেঙে তাদের দ্রুত হতে থাকা নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। ভোরের আলো ফোটার আগেই বেলি নিস্তেজ হয়ে সায়ানের বুকের নিচে পড়ে রইল। সারা শরীরে সায়ানের দেওয়া ভালোবাসার দাগগুলো জ্বলজ্বল করছে। বিছানায় বেলি এক নিস্তব্ধ ফুলের পাপড়ির মতন পড়ে আছে। সায়ান এবার বেলির বাঁধনটা খুলে দিল। হাত দুটো মুক্ত হতেই বেলি সেগুলো নিজের বুকের কাছে টেনে নিয়ে কুকড়ে শুয়ে পড়ল। কাল থেকে তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ। বাড়িতে টিউটর আসবে, তুই ঘরে বসে পড়াশোনা করবি, আর আমি অফিস থেকে ফিরে তোকে এভাবেই নিজের কাছে বন্দি করে রাখবো। তুই শুধু আমার বেলি, আমার একান্ত ব্যক্তিগত তৃষ্ণা। বেলি সায়ানের বুকের নিচে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল, আর সায়ান এক দৃষ্টিতে তার জয় করা সম্পত্তির দিকে তাকিয়ে রইল। বিছানায় বেলি গভীর ঘুমে আচ্ছন্ন। সায়ান একবার ঝুঁকে বেলির কপালে আলতো করে একটা চুমু খেলো। নিজের বেলির জন্য ব্রেকফাস্ট বানানোর সিদ্ধান্ত নিল। রান্নাঘরে গিয়ে সায়ান খুব যত্ন করে প্যান তুলল। সে বেলি টোস্ট আর পোচ করা ডিম পছন্দ করে। কফির মগ থেকে ধোয়া উঠছে, সায়ান নিজের হাতে ব্রেড টেস্ট করলো। কফির মগ থেকে ধোয়া উঠছে, সায়ান নিজের হাতে ব্রেড টোস্ট করলো, মাখন লাগালো আর দুটো ডিমের পোচ বানিয়ে ট্রেতে সাজালো। সাথে কিছু ফ্রেশ স্ট্রবেরি আর এক গ্লাস কমলার রস। ট্রেটা হাতে নিয়ে সায়ান আবার বেডরুমে ফিরে এলো। বেলি তখনও চোখ খোলেনি, তবে ওর চোখের পাতায় এখনো কালকের কান্নার জল শুকিয়ে জমে আছে। সায়ান বেডসাইড টেবিলে ট্রেটা রেখে বেলির খুব কাছে গিয়ে বসলো। বেলি, বেলি ধরপড় করে চোখ মেলল। সায়ানকে এত কাছে দেখে সে অবচেতনভাবেই একটু পিছিয়ে যেতে চাইল, কিন্তু শরীরের প্রতিটি হাড় যেন ব্যথায় চিৎকার করে উঠছে। কালকে রাতে সেই নিষ্ঠুরতা মনে পড়তেই ওর চোখ আবার ভিজে এলো। কাছিস কেন বেলি? কাল রাতে যা হয়েছে তা তো আমাদের ভালোবাসার একটা অংশ। আমি তো তোকে ভালোবাসি বলে এতটা পাগল হয়ে যাই। বেলি কোনো কথাই বলতে পারল না, তার গলা ধরে এসেছে। সে শুধু দেখলো সায়ানের ট্রেতে সাজানো নেই সেই চমৎকার ব্রেকফাস্ট। সায়ান নিজে একটা চামচে করে ডিমের পোস্ট কেটে বেলির ঠোঁটের কাছে ধরল। বেলি ফুল খেয়ে নে, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে, শরীরটা দুর্বল হয়ে যাবে। বেলি অনিচ্ছা সত্ত্বেও মুখ খুলল। প্রতিটা লকমা যেন তার গলায় গিয়ে বিঁধছে। খাওয়া শেষ হলে সায়ান টিস্যু দিয়ে বেলির মুখটা মুছে দিয়ে বলল, আজ থেকে তোর কাজ শুধু নিজেকে সামলানো আর আমার জন্য অপেক্ষা করা। আমি লাঞ্চের সময় অফিস থেকে কল দেব। খবরদার বেলি, ফোন যেন প্রথম রিংয়ে রিসিভ হয়। সায়ান যাওয়ার আগে আলমারি থেকে একটা নতুন প্যাস্টেল রঙের সালোয়ার কামিজ বের করে বিছানায় রাখলো। এটা পরে নেবে। আর শোন, কালকে সে ছেঁড়া জামাটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। ওটার সাথে তোর বাইরের পৃথিবীর সব সম্পর্ক যেন শেষ হয়ে যায়। সায়ান রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় তালা দেওয়ার শব্দ পাওয়া গেল। বেলি স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। জানালা দিয়ে বাইরের রোদেলা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু বেলির জন্য সেই আকাশ আর নিষিদ্ধ। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের গলার লালচে দাগগুলোর দিকে তাকিয়ে মনে হলো সায়ান তাকে ভালোবাসে না, বরং সে বেলিকে এক জীবন্ত পুতুল বানিয়ে রাখতে চায়। সায়ান চলে যাওয়ার পর পুরো বাড়ি এক নিঝুম নিস্তব্ধতা নেমে এলো। বেলি বিছানায় পড়ে থাকা সেই প্যাস্টেল রঙের কামিজটার দিকে তাকিয়ে রইল। সায়ানের পছন্দ সবসময় আভিজাত্যে ভরা, কিন্তু সেই আভিজাত্য এখন বেলির কাছে বিষের মতোই লাগছে। শরীরটা ব্যথায় ছেড়ে যাচ্ছে। বেলি অতি কষ্টে উঠে আয়নার সামনে দাঁড়ালো। কাল রাতের চিহ্নগুলো ওর গলায়, কাঁধে আর বুকের কাছে স্পষ্ট হয়ে ফুটে আছে। সায়ান যেন ইচ্ছে করে দাগগুলো এমন জায়গায় দিয়েছে যা ঢাকা দেওয়া কঠিন। দুপুর গড়াতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সায়ান নামটা দেখে বেলির বুকটা ধক করে উঠল। প্রথমে রিং শেষ হওয়ার আগে বেলি ফোনটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে সায়ানের গম্ভীর তীক্ষ্ণ গলা শোনা গেল। কি করছিস বেলি? খেয়েছিস ঠিক মতো? তাকে না খেয়ে বসে আছিস? না, খেয়েছি। গুড। শোন বেলি, আমি সিসিটিভিতে তোকে দেখেছি। ড্রয়িং রুমে গিয়ে খুব বেশি সময় কাটানোর দরকার নেই। নিজের ঘরে থাক, আর কালকে সে বড়গুলো রিভিশন দে। আর হ্যাঁ, লাঞ্চের জন্য আমি খাবার অর্ডার দিয়েছি। লোক একটু পরেই পৌঁছাবে। দরজা খোলার সময় ওড়নাটা ঠিক মতো জড়িয়ে নেবে, মনে থাকে যেন। আচ্ছা। বিকেলে সায়ান যখন ফিরল, তখন হাতে এক তোড়া তাজা লাল গোলাপ। বেলির কাছে এসে গোলাপগুলো বাড়িয়ে দিল। বেলি যান্ত্রিকভাবে সেগুলো হাতে নিল। সায়ান বেলির খুব কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ তোকে খুব সুন্দর লাগছে বেলি। ড্রেসটা তোর শরীরে খুব মানিয়েছে, কিন্তু তোর চোখে এখনো ভয় দেখছে কেন? আমি কি তোকে কালকের মতো আবারও ভয় দেখাবো? বলে সায়ান বেলির কাঁধের উপর নিজের হাত রাখলো। হাতের স্পর্শে বেলি কেঁপে উঠল।
সায়ান বেলির কাপা শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুই আমার অবদ্ধ না হলে তো আমি তোকে কিছুই করি না। আজ সারাটা বিকেল আমরা বারান্দায় বসে কফি খাবো আর গল্প করব। তুই আমার চোখের সামনে থাকবি আর আমি তোকে দেখবো। সায়ান বেলিকে নিয়ে বারান্দায় গিয়ে বসলো। পরন্ত বিকেলে রোদ বেলির মুখে এসে পড়ছে। সায়ান বেলির হাতটা নিজের মুঠোয় নিয়ে চুমু খেলো। বেলি বুঝতে পারলো সায়ান ওকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে রেখেছে। এই ভালোবাসায় যেমন আদর আছে, তেমনি আছে এক ভয়ঙ্কর শাসন, যা থেকে পালানোর কোনো পথ বেলির জানা নেই। সন্ধ্যে ঘনিয়ে আসতেই আকাশটা কালো হয়ে এলো। বারান্দায় বসে কফি খেতে খেতে সায়ান এক দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে আছে। ওর চোখে এক অদ্ভুত তৃপ্তি, যেন নিজের সবচেয়ে প্রিয় দামি খেলনাটা সে মনের মতো করে সাজিয়ে রেখেছে। সায়ান বেলির থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, কি ভাবছিস বেলি? ইউনিভার্সিটি যেতে না পারার কষ্ট? বেলি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। সায়ান ওর নীরবতা দেখে একটু গম্ভীর হয়ে গেল। হাতের মুঠোর জোর বাড়ল। আমার দিকে তাকিয়ে কথা বল বেলি। আমি যখন সামনে থাকি তখন তোর সমস্ত মনোযোগ শুধু আমার উপর থাকা উচিত, বুঝলে? না শাইন ভাই, কিচ্ছু ভাবছি না। গুড। শোন, কাল থেকে তোর জন্য একজন টিউটর আসবে। সে তোকে বাড়িতেই পড়াবে। তোর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা কিছু দরকার আমি এনে দেব। কিন্তু আমার ফ্রেন্ডরা যদি কল দেয়, হ্যারি যদি জানতে চায় আমি কেন আসছি না? হ্যারি নামটা শুনতে সায়ানের চোয়াল আবার শক্ত হয়ে এলো। ঝট করে বেলিকে নিজের গায়ের কাছে টেনে নিল। আবার ছেলের নাম নিচ্ছিস? তোর সাহস তো কম না বেলি? কাল রাতের শিক্ষা কি যথেষ্ট ছিল না? সায়ানের নিঃশ্বাস বেলির কপালে আছড়ে পড়ছে। বেলির কানের লতিটা দাঁত দিয়ে সামান্য চেপে ধরে ফিসফিস করে বলল,